Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum, sir. Baru aci Zaki Madam Adidi Erji sahab. Assalamualaikum sir. Ami Muna দিদি kata. স্যার, আসসালামু Siapa? আলাইকুম। সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোস্তাফিজুর সাহেব তারপরে দিদি এলজি স্যার দুইজন একই জায়গায় থাকার কারণে এখন একটু হাউলিং হচ্ছে। যদি সম্ভব হয় একটু মানে আমি নাকি আমার রুমে যাবো। হ্যাঁ, আমার রুমে আচ্ছা, আমি রুমে যাচ্ছি। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের মিটিং শুরু করতে যাচ্ছি। পরে জন্ম মিটিং, জাপানে মিটিং হচ্ছে। আচ্ছা, তার মোস্তাফিজুর ভাই ওনার রুমে গেলে আমরা আজকের মিটিং শুরু করতে চাই। প্রথমে আমরা নিজের একটু পরিচয় দিব। আজকে বিশেষ করে দিদি এলজি স্যার, তারপরে দুইজন আমাদের ইউডিএফ আশাফুল ভাই, তারপরে জাকিয়া মাদাম, তারপরে আমাদের আগে ইউডিএফ ছিলেন, এখন ডিএফ হিসাবে কাজ করছেন মোস্তাফিজুর রহমান ভাই, তারপরে আমাদের কলিগ মিজান সাহেব, আর আমাদের জাপান থেকে দুইজন যোগ দিয়েছিলাম এই আজকের মিটিংয়ে। একজন হচ্ছে মিস্টার মুনাকাতা, উনি আগে 10 বছর ধরে বাংলাদেশে কাজ করছিলেন, আর এখন আমি ওনার সাকসেসর হিসাবে বাংলাদেশে কাজ করি। আমার নাম হচ্ছে মামুন, আমি ওই জায়গার এখন অ্যাডভাইজার হিসাবে আছি। আমরা বসি এনআইএলজিতে, আর বিশেষ করে আমরা বর্তমানে 7টা জায়গার লোকাল গভর্নমেন্ট নিয়ে প্রজেক্ট চলমান আছে। হ্যাঁ, আমরা এগুলো দেখাশোনা করি। তো আজকের আমাদের মিটিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে আমি শুনেছিলাম, হ্যাঁ ডিডিএডি স্যার, আপনি তো মানে ভালোই জানেন আমাদের এখন ইউজিডিপি নামের একটা প্রকল্প চলমান আছে, এটা লোম প্রজেক্ট। এখানে আমরা আসলে নাটোর জেলাকে আমরা দেখি একটা মডেল জেলা, কারণ হচ্ছে 7টা লাস্ট পারফরমেন্স অ্যাসেসমেন্ট ফরে, হ্যাঁ ওখানে সব নাটোরের 7টা উপজেলা সব পাস করছে, আর স্কোর খুব ভালো ছিল। হ্যাঁ, আর 7টা উপজেলার মধ্যে 2টা উপজেলা আমাদের পারফরমেন্স অ্যাসেসমেন্টের প্রি কন্ডিশন 4টা থাকে, ওইগুলো 4বার ধরে পাস করছে, একবারও ফেল করেনি। হ্যাঁ, তো আমরা আসলে মানে নাটোরে এত পারফরমেন্স ভালো কি কারণ, হ্যাঁ এইটা আজকে আমরা আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, আপনাদের মতামত। তারপরে যদি কোনো কিছু চ্যালেঞ্জগুলো থাকে, মানে ইউজিডিপি প্রকল্পে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, হ্যাঁ এইগুলো আপনাদের কাছ থেকে শুনতে চাই। আর ভবিষ্যতে আসলে এই ফেজে ইউজিডিপির এই ফেজে কোনো ওই দিদিএলজি স্যারের সরাসরি কোনো সম্পৃক্ত না, মানে কোনো নির্দিষ্ট দায়িত্ব তো দেওয়া হয়নি। হ্যাঁ, তো ভবিষ্যতে আসলে মানে কি ডিডিএলজি বা এলজিএসপির ডিএফ কি কাজ করা যেতে পারে, হ্যাঁ কি দায়িত্ব নিয়ে কাজ করা যেতে পারে, হ্যাঁ এই বিষয়ে আপনার কাছ থেকে যদি কোনো মতামত থাকে এগুলো একটু শুনতে চাই। আর ইউজিডিপি কিভাবে ইমপ্রুভ করা যায়, হ্যাঁ এই বিষয়ে একটু শুনতে চাই। তো এখন আমরা দিদিএজি স্যারের কাছ থেকে একটু মানে শুরুতেই সংক্ষিপ্ত 5 মিনিটের মতো শুরুতে কথা শুনতে চাই। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনার মাইক্রোফোন তো মিউটে আছে। এখন শোনা যাচ্ছে? জি, এখন শুনতে পাচ্ছি। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের এই প্রজেক্ট বিষয়ে কথা বলার জন্য। আপনাদের এই প্রজেক্টটির সাথে আগে থেকেই আমার পরিচয় আছে। এর আগে বিভিন্ন সময়ে এই প্রজেক্ট নিয়ে যখন কথা হয়েছে তখন বিভিন্ন সময় পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি। তো প্রথমে আমি একটু পিছনে যাব। আমি যখন লালমনিরহাটের কালীগঞ্জে ইউনো ছিলাম,
ওখান থেকে চলে আসার পরে ওরা আমাকে বিভিন্ন সময় নক করছিল যে একটা প্রজেক্ট হবে জাইকার, এই প্রজেক্টে আমাদের প্রাথমিক সিলেকশন আছে। আমি বললাম তাহলে ভালো কথা। তো কিসের ভিত্তিতে হবে? বললো যে ডকুমেন্ট বেস এবং এটা হলো যে রেকর্ড যেগুলো আছে সেগুলোর ভিত্তিতেই হবে। আমি বললাম যে যদি সেটাই সত্য হয় তাহলে কালীগঞ্জকে বাদ দেওয়ার কোনো সুযোগ হবে না। এইটুকু বিশ্বাস আমার ছিল এবং আল্টিমেটলি তাই হয়েছে। আপনারা যখন প্রথম ১৬টি উপজেলাকে প্রতি বিভাগে ২ টো করে বেছে নিয়েছিলেন, তার মধ্যে লালমনিরহাটের কালীগঞ্জ ছিল। তো ওখানে আমি প্রায় ২.৫ বছর কাজ করে এসেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে তারা সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। পারফরম্যান্স আমি দেখেছি যে তাদের পারফরম্যান্স এর গ্রাফটা নিচের দিকে যাচ্ছে কিন্তু একেবারে ফেলে দেয় নাই। তারা ধরে রেখেছে। আর নাটোরে আসার পরে দেখলাম যে এখানে উপজেলা পর্যায়ে বিশেষ করে উপজেলা পরিষদের পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক এবং তারা যেভাবে করার কথা কাজগুলো সেভাবে করছে না। তখন আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটাকে আমি কাজে লাগালাম এবং আমি আমার ইন্সপেকশনে গিয়ে তাদেরকে এগুলো ধরে ধরে কাজগুলো শিখিয়ে আসছি। তো এতে করে যেটা হলো যে তারা কাজ তো সবাই করে, কাজ কিন্তু কেউ ফেলে রাখার সুযোগ নেই। বরাদ্দ সেটা সরকার থেকেই আসুক, কোনো এনজিও থেকে আসুক, কোনো প্রকল্প থেকে আসুক, কাজ কিন্তু কোনোটাই পড়ে থাকে না। কিন্তু সেটাকে যথাযথ পদ্ধতিতে এটাকে করা এবং ডকুমেন্টেশন প্রিজার্ভ করা এগুলোই আমাদের কিন্তু ঘাটতি সবচেয়ে বেশি। তো সেই জায়গাগুলোতে নাটোরের উপজেলাগুলো ইমপ্রুভ করেছে। আমি বলব যে অন্যদেরও এই জায়গা থেকে শেখার অনেক কিছু আছে। তো এই ক্ষেত্রে আমার অবজারভেশন আমি এখনই বলে রাখি সেটা হলো যে পেয়ার লার্নিং এর একটা সুযোগ থাকা উচিত। যদি আমরা যে উপজেলা ভালো করছে তাদেরকে নিয়েই থাকি তাহলে কিন্তু হবে না। যারা পিছিয়ে পড়ছে তারা কেন পিছিয়ে পড়ছে তারা নিজ চোখে একটু দেখুক যে তারা কোথায় তাদের ঘাটতিটা আছে। এটা করা গেলে মনে হয় সবচেয়ে ভালো হবে। এখানে প্রথমে তো সদর উপজেলা বাগাতিপাড়া এবং বাগাতিপাড়ায় প্রথম ছিল। এরপরে সদর এবং গুরুদাসপুর এবং লালপুর পরে যুক্ত হয়েছে। সিংড়া তো সেখানে স্যার। সিংড়া আছে, হ্যাঁ সিংড়া জি স্যার। সিংড়া আছে। তো সেক্ষেত্রে যেটা হলো যে প্রথমে যারা এখানে আগে থেকে কাজ করেছে অন্য উপজেলাগুলো যখন যুক্ত হবে তখন কিন্তু ওই যে উপজেলা আগে ছিল ওদের কাছ থেকে বিশেষ করে জাকিয়া অনেক হেল্প করেছে। অন্য উপজেলাগুলোকে তাদেরকে এই ডকুমেন্ট গুলো তৈরি করার ব্যাপারে। তো আসলে ধারণাগত যে বিষয়গুলো সেই বিষয়টা যদি আমরা অন্যান্য উপজেলাকেও করতে পারি, তাদেরকে দিতে পারি তাহলে আমার মনে হয় তাদের জন্য ভালো হয়। অনেকেই জানে না। আরেকটা বিষয় হলো যে আমরা এই প্রজেক্ট থেকে টাকা পয়সা দিচ্ছি। টাকা পয়সা দিচ্ছি ২ ধরনের কাজ করার জন্য। একটা হলো যে তাদের দক্ষতা উন্নয়ন বা লার্নিং এনরিচ করার জন্য। আরেকটা হলো যে ডেভেলপমেন্ট এর জন্য। তো সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি ১৭ বছর যাবৎ ফিল্ডেই কাজ করছি। আমার হয়তো এটাই শেষ বছর সম্ভবত। আমার অভিজ্ঞতা হলো যে বেশিরভাগ জনপ্রতিনিধি ডেভেলপমেন্ট কি এই জিনিসটাই জানে না। এবং তারা ওই তাদের ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। হয়তো এই প্রজেক্ট থেকে সেটা তারা উসুল করতে পারে না কিন্তু সাধারণভাবে তারা এটা করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে তাদেরকে আসলে একেবারেই ব্যারিয়ারের মধ্যে নিয়ে আসা কঠিন। তবে এই প্রজেক্টটা যদি এভাবে একটু ডিজাইন করা যায় কিনা আমি একটু বলতে চাই যে অন্যান্য সরকারি বরাদ্দ বা অন্যান্য বেসরকারি বরাদ্দ সেগুলো একটা মূল্যায়ন করার কোন পদ্ধতি যদি থাকে যার ভিত্তিতে এই যে ইউজিডিপির যে প্রজেক্টের বরাদ্দ হবে এই বরাদ্দটা একটা যেমন এলজিএসপি তে আছে আপনারা জানেন যে 75% হলো তাদের ব্লক গ্রান্ট এটা তারা পাবে আর 25% হলো পারফরম্যান্স গ্রান্ট যারা পারফরম্যান্স ভালো করবে তাদেরকে এটা দেওয়া হবে। তো সেটা যদি ইন্ট্রোডিউস করা যায় সেই পারফরম্যান্স এর ভিত্তিতে তাহলে দেখা যাবে যে তারা কিন্তু বাধ্য না করলে কিন্তু কেউ ভালো কাজ করে না। এটা কিন্তু সারা পৃথিবীতে শুধু এটা বাংলাদেশ বলে নয়। আপনি যদি আমেরিকার কথাও ধরেন সেখানেও যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে জন্য লোকে আইন মানে। সিস্টেম ডেভেলপ করার অর্থ হলো এই যে মানুষ জানে যে আমার পিছনে কেউ না কেউ দেখতেছে বা কেউ না কেউ রিপোর্ট করবে। রিপোর্ট করলে আমার খবর আছে। আমাদের দেশে এখনো আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই।
হয়তো ধীরে ধীরে যাবে। ডেভেলপমেন্ট তো একটা প্রসেস, একটা সময় লাগে। তো সেটা হয়তো আমরা যাবো। তো আমরা এইরকম সিস্টেম ডেভেলপ করতে পারি কিনা যেটার মাধ্যমে আমরা ওই জায়গায় পৌঁছতে পারি। তো আমার মনে হয় যে আরো আলোচনা হবে। আলোচনার শেষে তখন আমরা আরো কিছু ফাইন্ডিংস দিতে পারবো। আপাতত এটুকু বলি যে দেন উপজেলা পরিষদগুলোতে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে তাদের সাপোর্টের অভাব, লোকবলের অভাব। এই জায়গাটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারি না। একটু এটা মাথায় রাখা দরকার। কারণ হলো যে সদর উপজেলা ব্যতীত অন্যান্য যে উপজেলাগুলো আছে সেগুলোতে লোকবল ইউনো সাহেবের খুবই কম। ১, ২ নম্বর হলো যে আমরা চলছি এখনো ৮৬ সালের জনবল কাঠামো দিয়ে। এটা আমরা সরকারকে বারবার বলেছি যে আমরা ৮৬ সালে যে ৮ কোটি লোক ছিল, ৮ কোটি লোক থেকে এখন ১৮ কোটি হয়েছে। ৮ কোটি লোকের জন্য যে পরিমাণ সাপোর্ট আমাদের দরকার ছিল সেই সাপোর্ট এখন কিন্তু আমাদের জন্য মানে অ্যাডেকুয়েট না। আমাদের জন্য এগুলো আরো বাড়াইতে হবে। কোন জায়গায় হয়তো কমাতে হইতে পারে, কিন্তু বাড়াতে হবে। তো সেই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। মোট কথা হলো যে আমাদের বেসলাইন একটা সার্ভে থাকতে হবে যেটা ওপেন হবে। আমি জানবো যে আমার পরীক্ষাটা কি এবং আমি সেই পরীক্ষায় অংশ নিয়ে কি রেজাল্ট করলাম সেটা আমাকে জানতে হবে। এটা সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। তাহলে হয়তো এটা ভালো ফল দেবে। আমি আপাতত এখানেই শেষ করছি। আবার কথা। জি, অনেক ধন্যবাদ ডিডিএলজি স্যার। জি, আসলেই মানে একটা ওই পিআই লার্নিং এর কথা বলেছিলেন। এটা আসলে আমাদের ডিজাইনে ইন্টারভিউ করার দরকার ছিল। আসলে ছিল, কিন্তু আমরা ঠিকমতো বাস্তবায়ন করার মতো সুযোগ পাইনি। হ্যাঁ? সেজন্য এই বিষয়টা আমাদের বেশি দেখা দরকার ছিল। হুম। আর দ্বিতীয়ত ইনসেনটিভ মানে পারফরম্যান্স বেসড অ্যালোকেশন, হ্যাঁ? পিবিজির কথা বলেছিলেন। হ্যাঁ? আমাদের ইউজিডিপির সিস্টেম হচ্ছে যেখানে দক্ষতা ভালো, হ্যাঁ? যেখানে অ্যাসেসমেন্টে পাস করছে যারা পারফরম্যান্স ভালো সেখানেই শুধুমাত্র ওই বরাদ্দ দিচ্ছে। তো এলজিএসপির সাথে যদি তুলনা করি তাহলে আমাদের বেসিক গ্রান্টের পার্টটা নাই। শুধু পিবিজি ওই পার্ট থাকে, হ্যাঁ? ইউজিডিপি প্রকল্পে। হ্যাঁ? কিন্তু আমরা এখন আ যেখানে ৪ বার ফেইল করেছে, এখন পর্যন্ত ৪ বার অ্যাসেসমেন্ট করছে, মূল্যায়ন করছে ইভ্যালুয়েশন। তার মধ্যে ৪ বার ফেইল করেছে, হ্যাঁ? তাদেরকে নিয়ে আমাদের সাপোর্টটা একটু কম ছিল, আমাদের অবজারভেশন। ওদেরকে কিভাবে সহায়তা দিব এই বিষয় নিয়ে আমরা বেশি আলোচনা করতেছি। আসলে যেখানে পারফরম্যান্স ভালো সেখানেই মানে পারফরম্যান্স ভালোই থাকবে, হ্যাঁ? আসলে আমাদের সহায়তা না থাকলেও ওরা নিজের মতো চালাতে নিজের পারবে। মতো করে ভালো করবে। জি, জি, অনেক ধন্যবাদ। তো এই পর্যায়ে মুনাকাটা-সান যদি এই সবার সাথে কিছু মানে পরিচয় দিতে পারেন বা কিছু বলতে পারেন। আসসালামু আলাইকুম। মুনাকাতা। আমি আগে বাংলাদেশে কাজ করেছি। এটা কি ইউজিডিপি বানানোর সময় আমি চেরো। তারপরে এখন জাপানে আছে। জাইকা হেড অফিসে কাজ করে। কিন্তু জাইকাও এখন তা ফুল সুইং কাজ করে নাই। মেবি 50%. Like Yamamoto-san supposed to be in Bangladesh, কিন্তু উনি এখন জাপানে আছে। আমার জাইকা এক্সপার্টরা majority-টা জাপানে আছে because of due to corona, COVID-19 জন্যে। কিন্তু আস্তে আস্তে মনে হয় আগামী বছর থেকেই আমাদের জাইকা অপারেশন আর রিস্টার্ট করবে। নে ইয়ামামোতো-সান মনে হয় উনিও আপনার এলাকায় যাব, বাংলাদেশে যাবে আবার কাজ করবে। নো, আমি তো এখন হেড অফিসে আছে। দিদিয়ারজি সাহেব, ধন্যবাদ আপনার বক্তব্য। আমি রানিং করেছি নাটোরটা অনেক বড় থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিস্ট্রিক্টে, তো সমস্যা নাই মনে হয়। আগের আপনাকে রাজমনিরহাট চেরো, ইউএনও চেরো। রাইট। হ্যাঁ, ভেরি গুড। কালীগঞ্জ। কালীগঞ্জটা আমাদের ইউআইসিজিপি টিএ প্রজেক্ট আছে না? আপনার কি রাইট। মনে আছে? এটা তো একসাথে কাজ করেছি কি অথবা আপনার? হ্যাঁ, আমি আসার পরে ওখানে শুরু হয়েছে। আমি চলে হ্যাঁ, আসছি। তারপরে কাজ শুরু হয়েছে। ঠিক আছে, আপনার সাথে ধন্যবাদ। আমার সাক্ষাৎ হয়েছিল ডিডিএলজিতে একটা ট্রেনিং পারপাসে ওই যে ঢাকায়। তখন দেখা হয়েছিল। আরো আরেকটা ট্রেনিং এ দেখা হয়েছিল সেটা কোথায় মনে নেই। হুম। দুবার দেখা হয়েছে আপনার সাথে।
হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। সো ইউএনও সাব দিদিরজি সাব সময় আমি দেখেছি না 12 রাইট। আপনার পয়েন্টটা অনেক বারো। এই ইয়ামামোতো সামা পড়েছি আমাদের তা বেসিক গ্রান্ট পারফরম্যান্স গ্রান্ট এতকে সিস্টেমটা একটু কম আছে নো এরজিএসপি থেকে একটু আলাদা আছে। মনে হয় আগামী দিনে জায়গা ইনভলভ করবে কিনা আমি শিওর না, কিন্তু আগামী দিন মনে হয় আপনার আইডিয়া এই বেসিক গ্রান্ট প্লাস পারফরম্যান্স গ্রান্ট এটা সিস্টেমটা বানাইতে হবে। এটাটা আমিও অবশ্যই আইডিয়া দিব, আবার এই চান্স ভাই মানে জায়গা জাপানিজ গভর্নমেন্ট অলসো ইনভলভ করবে, কিন্তু এটাটা আপনার আইডিয়া থেকে আসে বাংলাদেশি গভর্নমেন্টে বানায় বারো নো। এটা মনে হয় মনে থাকেন ডিএফ সাহেব অথবা ইউডিএফ সাহেবও মনে থাকেন, এটা আপনারা কে ডিসকাশন করেন নো। এটা আপনার দেশ, বাংলাদেশ আমাদের দেশ না, তো আপনি নিজের আলোচনা করে এই 12 সিস্টেম বানায় এই জায়গা অথবা জাপানি গভর্নমেন্ট কিছু করতে পারে ভাই মানে আমরা করব নো, এটা আমাদের স্টান্স। আর একটা কথা দিদির হিসাব থেকে একটু শুনতে চাই, আপনি তা ইউএনও সার্ভ করেছে অবশ্যই আমাদের ইউজিডিপি এটা সিস্টেম আছে, কিন্তু উপজেলা এডিপিও আছে নো। উপজেলা এডিপি আমাদের ইউজিডিপি একটু সিস্টেম আলাদা আছে, কিন্তু কোনো ইন্টারলিঙ্কেজ আছে কিনা, কোনো কে ইনফ্লুয়েন্স নেগেটিভ পজিটিভ ইনফ্লুয়েন্স আছে কিনা এটা আমি শুনতে চাই নো। আপনি আইডিয়া আমাকে দেন কেন ভাই মানে আগামী দিনে মনে হয় উপজেলা এডিপি প্লাস পারফরম্যান্স বেসড অ্যালোকেশন এত আইডিয়া মনে হয় একটা আইডিয়া নো। এটা আমার আইডিয়া মাত্র, এটা মনে হয় আপনার গভর্নমেন্ট মাধ্যমে ডিসকাস করতে হবে, কিন্তু আপনার তা এডিপি অনেক 12 সিস্টেম আছে, কিন্তু এটা সরি টু সে 12 মনে হয় অনেক সিস্টেমাটিক হয় নাই নো। এটা মাথায় থাকে এটা কম্বাইন করবে কি অথবা কি করবে। তো আপনার ডিডিএরজি সাহেবে আপনাকে অবজারভেশনটা একটু শেয়ার করেন এডিপি উপজেলা আর আমাদের ইউজিডিপি টাকা এটা কেমন রিলেশন আছে একটু এটা আমি শুনতে চাই। আর অন্য পেয়ার আর্নিং বেসলাইন উপজেলা সাপোর্ট আমি ক্লিয়ার আইডিয়া হয় নাই, মেবি উপজেলা সাপোর্ট এটাও মনে হয় আলোচনা করবো পরে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি আমি একটু শেয়ার করি, সেটা হলো যে এডিপির যে বরাদ্দ আছে সেটা একটা কমন বরাদ্দ সারা দেশে উপজেলা পরিষদকে দেওয়া হয়, এবং একটা কমন ইনস্ট্রাকশন আছে তারা এই বরাদ্দ দিয়ে কি কি ধরনের কাজ করবে। এখানে এডুকেশন আছে, হেলথ আছে, স্যানিটেশন আছে, এগ্রিকালচার আছে, ভেরিয়াস ফিল্ডে তারা কাজ করতে পারে। কিন্তু ওই যেটা এর আগে বলেছি যে তারা বরাদ্দটা পেয়ে যেটা করে সেটা হলো যে ওই ইনস্ট্রাকশনের কথাটা মাথায় রাখে না, তারা নিজেদের মতো করে এটাকে ব্যবহার করার চেষ্টা করে। এবং এখানে আরেকটা বড় সমস্যা আছে, সেটা আইনগত ভাবেই আছে, সেটা হলো অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তারা আইনের বলে এই পরিষদের মাননীয় উপদেষ্টা অ্যাডভাইজার হিসেবে কাজ করে, যার কারণে তারা এখানে সুস্থ না অসুস্থ প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এটা একটা কমন সমস্যা আমাদের, যার ফলে যেভাবে গভর্নমেন্ট চাচ্ছে যে আসলে তো আমরা এসডিজি অর্জন করতে চাচ্ছি, এসডিজি করতে গেলে আমাদের তো সকল সেক্টর, বিশেষ করে যে সেক্টর গুলোতে আমরা পিছিয়ে আছি সেখানে আমাদের নক করতে হবে। এবং গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন যেটা আমাদের এডিবি গাইডলাইন, সেটা কিন্তু ওই আঙ্গিকেই করা, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা আমরা ফলো করছি না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেটার ক্ষেত্রে দুটো চ্যালেঞ্জ, একটা উপজেলা পরিষদ চেয়ারম্যান একটা চ্যালেঞ্জ, সেকেন্ড চ্যালেঞ্জ হলো মাননীয় এমপি। তো এই দুটো চ্যালেঞ্জকে কিভাবে করা যায় সেটা একটা বড় সমস্যা আমাদের। তো আমার মনে হয় আমি যেটা এর আগে বলেছি যে আমাদেরকে সেখানে একটা মেজারমেন্টের একটা পদ্ধতি নিতে হবে, সেই মেজারমেন্ট দিয়ে যে তারা আমাদের গাইডলাইন গুলো প্রপারলি ফলো করছে কি না। যদি করে থাকে তাদেরকে আমরা মার্কিং ভালো করব, এবং তাদেরকে এডিপি বা ইউজিডিপি যে বরাদ্দ সেখানে আমরা তাদের পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে আমরা বেশি বরাদ্দ দেব। যদি আমরা তা না করতে পারি, তাহলে যদি এরকম কেউ ভালো কাজ করেও একই পরিমাণ টাকা পেলো, কেউ খারাপ কাজ করেও একই পরিমাণ বরাদ্দ পেলো, তাহলে কিন্তু হবে না।
আর আমাদের আরেকটা কাজ করতে হবে, যারা পিছিয়ে আছে তারা কেন পিছিয়ে থাকছে, ল্যাকিং বিহাইন্ড যেসব উপজেলা আছে তারা কেন পিছিয়ে থাকছে, এটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। যে তারা কি শুধু পলিটিক্যাল, ফিসিয়েতে কি হ্যাঁ, মানে যারা কেন ল্যাকিং ফেল বিহাইন্ড করেছে, ফেল ফ্রম দি হুম পারফরমেন্স বেস যারা পিছিয়ে থাকছে, তারা কেন থাকছে সেই বিষয়টা আমাদের ফাইন্ড আউট করা দরকার। এবং সেটা কি আমরা সাধারণ যে সমস্যা যেটা আমাদের পলিটিক্যাল কারণে, যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে, না অন্য কোনো কারণে তারা পিছিয়ে থাকছে, সেটা ফাইন্ড আউট করে তাদেরকে এই পেয়ার লাইনিং বা অন্যান্য প্রাতিষ্ঠানিক সহায়তা দিয়ে আমাদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসা আর কি, মানে মেইন স্ট্রিমিং করা। মেইন স্ট্রিমিং যদি না করতে পারি তাহলে যারা ভালো তারা সবসময় ভালোই থাকবে, ভালোই করবে, বেশি টাকা পাবে, কিন্তু যারা খারাপ তারা সবসময় খারাপই থাকবে। তাহলে হলো কি, সম্পদের সুষম বন্টন যেটা, মানে এটা হবে না। এবং ডেভেলপমেন্টটা হবে হলো যে পার্ট হবে। এটা সারা দেশে একই ধরনের উন্নয়ন হবে না, তাতে আমাদের এসডিজি অর্জন হবে। এসডিজি থেকে আমরা অনেক পিছিয়ে থাকবো। তো এই জন্য আমার মনে হয় যে যারা ভালো করছে তাদের যেমন পুরস্কৃত করা উচিত, যারা খারাপ করছে তাদের ক্ষেত্রে আমাদের একটা আলাদা প্ল্যান, ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। তাহলে আমরা হয়তো এটা ভালো করতে পারবো। আর আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা হলো এডিপির সাথে ইউজিডিপির যে বরাদ্দ সম্পর্ক, হ্যাঁ অবশ্যই এটা একটা সম্পর্ক তৈরি করতে হবে। যদি আমরা সম্পর্ক যদি ইন্টিগ্রেটেড একটা সিস্টেমে না নিয়ে আসতে পারি, টাকা যেখান থেকে আসুক, সরকার দিক, আন্তর্জাতিক সংস্থা দিক, বা কোনো ব্যাংক দিক, যেই দিক টাকাটা তো পাবলিকের পকেট থেকে আলটিমেটলি যাবে। এটা অনুদান হিসেবেই আসুক, সেটা জাপানি পিপলের পক্ষ থেকেই আসুক, আর বাংলাদেশের পিপলের পক্ষ থেকে আসুক, পাবলিক মানি। সুতরাং আমি মনে করি যে এটাকে ইন্টিগ্রেটেড করা যায় কিনা, এডিবির বরাদ্দ, ইউজিডিবির বরাদ্দ, অন্য যত প্রকার বরাদ্দ ইন্টিগ্রেট করা যায় কিনা। আর আরেকটা বিষয়ে আমাদের উপস্থাপক বলেছেন, সঞ্চালক বলেছেন, যেটা সেটা হলো ডিডিএলজির কি ভূমিকা এখানে থাকতে পারে। আমার মনে হয় যে ডিডিএলজি হলো এখানে মডারেটর হিসেবে কাজ করতে পারে, অভিভাবক হিসেবে কাজ করতে পারে, কিন্তু তাকে মেইন ভূমিকা এখানে দেওয়াটা ঠিক হবে। কারণ এটা হলো লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন। লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে আমরা স্ট্রেংথেনিং করতে চাচ্ছি, তাদের সক্ষমতা বাড়াতে চাচ্ছি। সুতরাং এখানে ডিডিএলজি কে সরাসরি ভূমিকা না রেখে প্রত্যক্ষভাবে কিছু দায়িত্ব দেওয়া যেতে পারে। সেটা হলো এরকম, আমরা এডিপির কাজগুলো যেভাবে দেখি, ইউডিডিপি বা অন্যান্য কাজগুলোকে সেভাবে দেখার একটা সুযোগ সৃষ্টি করা। অর্থাৎ তারা যখন প্রজেক্ট নিবে, এই প্রজেক্ট যখন তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিবে, সেই প্রজেক্ট গুলো তাদের ওখানে অনুমোদনের পরে এটা ডিডিএলজি বা জেলা প্রশাসকের কাছে পাঠাবে। জেলা প্রশাসক বা ডিডিএলজি এটা দেখার পর কোনো ফাইন্ডিংস থাকলে সেটা দেবেন। সেই ফাইন্ডিংসটাকে তারা ইনকর্পোরেট করার জন্য বাধ্য থাকে। এরকম হলে তাহলে যেখানে যেখানে যে ত্রুটি বিচ্যুতি থাকবে বা তাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো অনেকাংশেই দূর হয়ে যায়। আর আমি যদি সরাসরি সেই মিটিং এ গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি, কিংবা আমার একটা অনুমোদনের একটা সুযোগ থাকে, তাহলে সেটা তাদের যে স্থানীয় সরকারের ধারণার পরিপন্থী হয়ে যায়। আমি সেটা চাই না যে তারা তাদের সিদ্ধান্ত, তাদের উপর আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না, বরং তাদেরকে আমরা অ্যাসিস্ট করতে চাই, যাতে তারা উপযুক্ততা নিজেদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারে এবং তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। এলজিএসপির ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, যে বিজিসিসির মিটিং এর যে সিদ্ধান্ত আসলে আমাদের যদি কোনো ফাইন্ডিংস থাকে, আমরা এটা অনুসারে জানাই দিই যে তোমাদের এই প্রজেক্ট গুলো এই এলজিএসপির যে ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালের পরিপন্থী অথবা এগুলো পরিবর্তনযোগ্য। এভাবে আমরা মনে হয় যে কাজগুলো করলে তাহলে সহজ হবে। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ ডিডিএলজি সাহেব। তো আসলে আমরা ডিডিএলজি সাহেবের কাছ থেকে কিছু মানে রোল প্রত্যাশা করছিলাম। মানে আমরা একটা আলোচনা করছিলাম মানে নিজের মধ্যে। সেটা হচ্ছে ভবিষ্যতে হয়তো আমাদের প্রজেক্ট চলে যাওয়ার পরে, হ্যাঁ? ডিডিএলজি সাহেব একটা অ্যাসেসমেন্ট, উপজেলা পরিষদের অ্যাসেসমেন্ট, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট এটা বা ইভালুয়েশন, হ্যাঁ? এটা ডিডিএলজি সাহেব অনলাইনের মাধ্যমে করার মতো সুযোগ আছে কিনা? এই আমরা আলোচনা করছিলাম এই বিষয়ে, হ্যাঁ? কিন্তু একটু পরে আমরা শুনতে চাই। তার আগে আমাদের মিজান সাহেব, হ্যাঁ? নাটোর জেলার আ
অবজারভেশন, মানে কি কি বিষয়ে ভালো ছিল, কি কি বিষয়ে একটু ইমপ্রুভ করা দরকার, এই বিষয়ে মিজান সাহেব একটু অ্যানালিসিস করে আমাদের সাথে শেয়ার করে দিবে। হ্যাঁ, তো মিজান সাহেব, আপনি কি আমাদের অবজারভেশন কি একটু শেয়ার করতে পারবেন? আপনার কথা শুনতে পাচ্ছি না কিন্তু মিজান সাহেব। পাচ্ছে না? এখন শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি শুরু করি খুব ছোট করে। আহ, নাটোরের উল্লেখযোগ্য কি কি বিষয়ে আমাদের আর একটু দৃষ্টি জুম করতে পারবেন? আহ 100% করে দিলে ভালো হবে না? ওকে স্যার। এখন 73% নিচে। এখন ঠিক আছে? এখন দেখা যাচ্ছে। তাহলে আমরা নাটোরের উল্লেখযোগ্য কিছু বিষয়ে দেখেছি খুবই দৃষ্টিনন্দন বা দৃষ্টি আকর্ষণ করেছে। সেগুলোর মধ্যে 5টা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাম্বার 1 হচ্ছে যে অ্যাটলিস্ট দুটো উপজেলা বা নাটোরে 7টা উপজেলা আছে, তার মধ্যে দুটো উপজেলা বাগাতিপাড়া এবং সিংড়া, এরা এই গত যে 4বার অ্যাসেসমেন্ট হলো একবারও ফেল করেনি, মানে প্রি কন্ডিশন গুলো 4বারই পাস করছে। তো এটা ওই দুই উপজেলা ভালো দুই উপজেলা আছে। দ্বিতীয় হচ্ছে যে নাটোর উপজেলা নাটোর ডিস্ট্রিক্টের মধ্যে দেখা গেছে যে ফোর্থ অ্যাসেসমেন্টের মধ্যে কোনো একটা উপজেলা ফেল করেনি, মানে 100% উপজেলারা ফোর্থ অ্যাসেসমেন্টে পাস করেছে। তো এটা অনন্য একটা উপজেলা এই কারণে। এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে 6টা উপজেলা আছে যারা 80-র উপরে নাম্বার পেয়েছে, এক্সেপ্ট লালপুর শুধুমাত্র 62 পেয়েছে। বাকি লালপুর ছাড়া এই বাকি 6টা উপজেলায় 80 মার্কেরও উপরে পেয়েছে নাটোর জেলায়। সো এর ট্রিমেন্ডাস 90% উপজেলায় এই 80-র উপরে নাম্বার পেয়েছে। সো অবশ্যই নাটোর টিম কংগ্রেচুলেশন পেতে পারে। এখানে ডিডিএলজি স্যার, ইউএনও স্যার, পরিষদগুলো, ইউডিএফ সবারই একটা সম্মিলিত এফোর্ট আছে বলে আমরা মনে করি বা এটা দেখাচ্ছে। তারপরে 9 উপজেলা কন্টিনিউয়াস ডাউনওয়ার্ড মার্ক। আসলে আমরা দেখেছি যে 3 ধরনের অ্যাসেসমেন্টে 3 ধরনের উপজেলা পাওয়া গেছে। শুধু উপরের দিকে নাম্বার বেড়েছে, প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় থেকে তৃতীয়। কেউ কেউ আছে আপ এন্ড ডাউন হয়েছে। আর কম হলেও কোনো উপজেলা কোনো ডিস্ট্রিক্টের উপজেলা দেখা গেছে নাম্বার নিচের দিকে নেমে গেছে, প্রথমে বেশি পেয়েছে তারপরে কমে গেছে। এটা আমাদের ভয়ের দিক ছিল। এইরকম ভয়ের দিক কোনো উপজেলা পাওয়া যায়নি নাটোরে, যে যাদের নাম্বার কমেছে, হয় বেড়েছে অথবা আপ এন্ড ডাউন হয়েছে, কিন্তু নাম্বার কমে গেছে এরকমটা হয়নি। কন্টিনিউয়াসলি নাম্বার কমে গেছে এমনটা নাটোর ডিস্ট্রিক্টে খুঁজে পাওয়া যায়। আরেকটা স্যালিয়েন্ট দিক ছিল নাটোরের, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির যে পার্টটা আছে লাস্টের, যে 16 মার্কের 4টা বিষয়, ইউডিসিসি, ফোকাল পার্সন, হ্যাঁ, ইত্যাদি, এই যে ইনফরমেশন ডিসক্লোজ করা, সেই জায়গাটাতে 7টা উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে, মানে 14 থেকে 16 নাম্বার পেয়েছে। সো নাটোর ডিস্ট্রিক্ট তথ্য প্রকাশের জন্য প্রস্তুত আছে, মানে তারা তাদের সব তথ্যগুলো জনগণকে জানাতে চায়, পাবলিকলি ডিসক্লোজ করতে চায়, এবং তারা খুব ট্রান্সপারেন্ট। এদিক থেকে মনে হয়েছে যে ট্রান্সপারেন্সিটাকে নাটোর ডিস্ট্রিক্ট সামনে আনতে পেরেছে এবং তারা চর্চা করতেছে। তো এই যে 5টা দিক ছিল, এটা আসলে আমরা গত 4বারের অ্যাসেসমেন্ট থেকে নাটোর জেলার পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে এগুলো স্যালিয়েন্ট ফিচার, এগুলো নিয়ে অন্যান্য ডিস্ট্রিক্টের কাছে, বাকি 63টা ডিস্ট্রিক্টের কাছেও এই গর্বগুলো করা যায়, বা এই গুড প্র্যাকটিসগুলো তাদের সাথে শেয়ার করা যায়, যেটা ডিডিএলজি স্যার বলছিলেন, এবং তারাও নাটোরকে অনুসরণ করতে পারে, কারণ এরকম ভালো পারফরমেন্স খুব কম জেলারই আছে বলে মনে করি। তো এগুলো ছিল আমাদের পজিটিভ দিক। আর ছোট একটু সুযোগ দিলে আমি দুটো বিষয়ে আজকে দৃষ্টি আকর্ষণ করে রাখতে চাই। আজকে আলোচনা না করলেও পরবর্তীতে যদি সুযোগ থাকে, ডিডিএলজি স্যার যদি আগ্রহ প্রকাশ করেন, ইউডিএফরা যদি সহায়তা করেন, তাহলে এই দুটো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে স্যার,
আপনারা দেখবেন যে নলডাঙ্গা আপনাদের একটা উপজেলা আছে যারা এই বছর 4th অ্যাসেসমেন্টে ফার্স্ট টাইম পাস করলো। প্রি কন্ডিশন এর আগে 3বারই তারা ফেল করছে, কিন্তু 4র্থবারে পাস করেছে। প্রথমবার প্রি কন্ডিশন পাস করেই তারা 94 মার্কস পেয়ে গেছে, মানে অনেক মার্কস পেয়ে গেছে। সো এটা একটা ভালো দিকও হতে পারে, আবার এটা একটা কোশ্চেনেবল দিকও হতে পারে। আমরা ধরে নিচ্ছি এটা ভালো। সেই ক্ষেত্রে নলডাঙ্গা কি কি স্টেপগুলো নিয়েছিল যাতে যার ফলে তারা প্রথমবার পাস করে এই সর্বোচ্চ নাম্বার পেয়ে গেল 94 মার্কস, সেই ব্যাপারটা আমরা একটু নলডাঙ্গা উপজেলা পরিষদের কাছ থেকে যদি অভিজ্ঞতা নিতে পারি, তাহলে সেই অভিজ্ঞতাটা এখনো দেশে 136টা উপজেলা আছে যারা প্রি কন্ডিশন পাস করেনি, তাদেরকে আমরা ওই গুড প্র্যাকটিসটা পৌঁছে দিতে চাই। এবং সেক্ষেত্রে টিম আকারে কাজ করতে চাই, ডিডিএলজি স্যারের সাথে, অন্য ডিডিএলজি স্যারের সাথে, তারপরে ইউএনও স্যারদের সাথে, অন্য ইউএনও স্যারের সাথে, ইউডিএফ দের সাথে অন্য ইউডিএফ, যেখানে ইউডিএফ নাই সেখানে ইউএনও স্যার এবং ডিডিএলজি স্যারের সহায়তা নিয়ে কিভাবে ওই গুড প্র্যাকটিস গুলো রেপ্লিকেট করা যায় সে ব্যাপারটা আমরা ভাবতে পারি বা ইন ফিউচারে চিন্তা করতে পারি। দ্বিতীয় হলো, 5টা উপজেলা আছে যাদের মার্কস আপ এন্ড ডাউন হচ্ছে, হ্যাঁ, ধারাবাহিকভাবে বাড়ছে না। যেমন শুধুমাত্র বাগাতিপাড়া আর সিংড়ার কথা বললাম যে তাদের মার্কস শুধু উপরের দিকে গিয়েছে, কখনো নিচের দিকে যায়নি। সো এই যে একবার ভালো করছে একবার খারাপ করছে, ওরা কি কি ধরনের সমস্যাগুলো ফেস করছে বা চ্যালেঞ্জগুলো, সমস্যা না বলে চ্যালেঞ্জগুলো ফেস করছে, সেটা একটু আইডেন্টিফাই করতে পারলে উপজেলার ক্যাপাসিটিকে আমরা প্রয়োজনীয় সাপোর্ট বা এই যে ট্রেনিং এর জন্য, সক্ষমতা বৃদ্ধির জন্য কি কি বিষয়গুলো আলোচনা করা যেতে পারে এবং কি কি বিষয়ে ট্রেনিং দেওয়া যেতে পারে, যে ওই যে পিয়ার লার্নিংস এর কথা ডিটেইলস স্যার বললেন, এর পাশাপাশি আর কি কি উদ্যোগগুলো নেওয়া যেতে পারে এই আপ এন্ড ডাউন চ্যালেঞ্জটাকে মিটিগেট করার জন্য, নাম্বার পাওয়ার ক্ষেত্রে, সে ব্যাপারটা আমরা ভাবতে পারি। সো ভাবনার জন্য এই দুটো বিষয়, আর প্রশংসার জন্য এই 5টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়ে আমার ভালো লাগছে, এবং আশা করি আপনাদের জন্য মোটামুটি তথ্য প্রদান করতে পেরেছি নাটোর জেলার অ্যানালিসিস দিয়ে। আপনার সুযোগ দিয়েছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ মিজান সাহেব। আর বিশেষ করে আমরা নলডাঙ্গার কেস, এটা এখন কি সবাই দেখতে পাচ্ছেন? নলডাঙ্গার একটা স্কোর আমরা PA1 থেকে PA4 পর্যন্ত ওই হলুদ একটা কালার দিয়েছিলাম, হাইলাইট করেছিলাম। মানে ফার্স্ট 25 PA mark। স্কোর পেয়েছিলেন 25, তারপরে 20, তারপরে 57, আর লাস্ট পারফরমেন্স অ্যাসেসমেন্টে পেয়েছেন 94। আর বিশেষ করে কোথা থেকে সাউন্ড আসতেছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারফরমেন্স অ্যাসেসমেন্ট থেকে তৃতীয় পারফরমেন্স অ্যাসেসমেন্ট পর্যন্ত নলডাঙ্গা উপজেলা পরিষদে ধরেন এডিপির রিপোর্ট ছিল না বলে ওনারা বরাদ পেতে পারেনি। হ্যাঁ, কিন্তু চতুর্থ পারফরমেন্স অ্যাসেসমেন্টে এসে ওনারা রিপোর্ট সাবমিট করতে পেরেছেন, মানে অ্যাসেসমেন্টের সময় দেখাতে পেরেছেন। আর পাশাপাশি ওনাদের স্কোর, হ্যাঁ, ধরেন উপজেলা কমিটি মিটিং, তারপরে পিএসসি মিটিং, তারপরে বিভিন্ন আইটেমগুলো 0 থেকে 7 পর্যন্ত পয়েন্ট অনেক বেড়ে গেছে। হ্যাঁ, মানে মিনিমাম থেকে সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত বেড়ে গেছে। তো ওনাদের আসলে কি কি কারণে এত পয়েন্ট বেড়ে গেছিল? যদি এটা আশাফুর ভাই নাকি এখন নলডাঙ্গাতে আছেন, আশাফুর ভাইয়ের যদি কোনো জানা থাকে, হ্যাঁ, নলডাঙ্গা আসলে কি পরিবর্তন হওয়ার কারণে এত ভালো স্কোর পেয়েছেন? আশাফুর ভাই, যদি আপনার কোনো মতামত থাকে আমরা একটু শুনতে চাই। আচ্ছা, জি জি জি, ধন্যবাদ স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যদিও আমি নলডাঙ্গাতে গত জুলাই জয়েন করে হুম, অ্যাসেসমেন্ট হওয়ার পরে আর কি
তো পরবর্তীতে আমি গিয়ে জিজ্ঞেস করি যে এখানে খুব ভালো করছে, ধন্যবাদ। মিটিং এ স্যারদেরকে ধন্যবাদ দিই মাসিক মিটিং এ। তো এখানে যেটা আমি দেখতে পেলাম আমাদের উপজেলা চেয়ারম্যান স্যার, যদিও এটা কিন্তু নতুন উপজেলা, মানে নলডাঙ্গা নাটোর সদর ভেঙে একটা উপজেলা হয়ে আছে। তো এখন উপজেলা পরিষদের যদিও কাঠামোই হয়নি, কিন্তু তারপরেও ওই চেয়ারম্যান স্যার খুবই আগ্রহী ছিলেন এই প্রজেক্টটার ব্যাপারে। তো স্যাররা বিভিন্ন জায়গায় ট্রেনিং ও করছেন। তখন থেকে তারা এসে ওই যে যেগুলা গ্যাপ ছিল, ল্যাকস এন্ড গ্যাপ, যেমন মিটিং গুলো হতো না উপজেলা কমিটির, তারপরে 17টা যেটা, তারপরে এডিপির যে রিপোর্টটা ওটা হয়তো করতো ওইভাবে, হয়তো প্রিজার্ভেশন ছিল না, পরে তারা সতর্ক থাকে, প্রিজার্ভেশন করে। দেন আপনার অন্যান্য যে ইউডিসিসির মিটিং গুলো, এটা তারা সংরক্ষণ করে। এভাবে করে করে তারপরে ওয়েবসাইটে যেটা দিতে হয় বাজেটে সেটা দিয়ে দেয়, এবং ফোকাল পার্সনটা ওইভাবে করে রাখে মিটিং রেজুলেশনে লিখে। মানে এইভাবে তারা ওই প্রথম 3 বার না হওয়াতে পরবর্তীতে সে লার্নিং থেকে শিক্ষা নিয়ে পরে হুম। এইভাবে নিজেদেরকে সমৃদ্ধ করছে। ওনারা আমি কার কাছ এইভাবে থেকে শিখেছেন? এখানে আমরা বিভিন্নভাবে বিশেষ করে আমাদের এখানে সুযোগ্য ডিডিএল যে স্যার ছিলেন, স্যার সুন্দরভাবে গাইড করছেন। স্যার, আমরা যখনই মিটিং এ আসতাম স্যার আমাদেরকে পরামর্শ দিতেন যে কি করলে এই ফেল হুম। করা উপজেলাগুলো আসতে পারে। সেই হিসাবে স্যার আমাদের বলেই রাখছিলেন যে আমরা যে যার লেভেল থেকে যদি পারি পার্শ্ববর্তী উপজেলাগুলোকে যেন সহযোগিতা করি। এই হিসাবে আমি সারা আমার বলতে কোন স্যারের কথা ডিডিএল বলছেন? জি স্যার ও আমাদের ডিডিএলজি স্যার। জি, হুম, স্যার আমাদেরকে খুব গাইড করেন, এবং হুম, যখন যে সমস্যা স্যারকে বললে সাথে সাথে স্যার সমাধান করে দেন। আর স্যার খুব ভালো সার্ভিস দিয়ে থাকেন। স্যারের একটা সুনাম আছে, স্যার অত্যন্ত কর্মঠ। এবং স্যার সবচাইতে ভালো, স্যারের আসলে সঠিক দিক নির্দেশনার কারণেই আমাদের এই গ্যাপস গুলা আমরা ওভারকাম করতে পেরেছি। তো কখনো আমি হয়তো ওখানে ওই সাপোর্ট দিয়েছি, কখনো জাকি আপা দিয়েছে, কখনো স্যার নিজেই হয়তো ওখানে ফিল্ড ভিজিটে গেলে দেখেছে। স্যার তো যখন যে উপজেলায় যায় স্যার কিন্তু আমাদের উপজেলা পরিষদের রেজিস্টার থেকে শুরু করে, বাজেট থেকে শুরু করে, অ্যানুয়াল প্ল্যান থেকে শুরু করে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হুম, কিভাবে করতে হবে, হুম, কারা কারা ইনভলভ হবে, কিভাবে কমিটি করে দিতে হবে, স্যার ডিটেলস বলে আসেন। হুম, এজন্য স্যারের সাথে কাজ করার সান্নিধ্য হুম, পেয়ে আমরা অনেক কিছু নিজেদেরকেও করতে পারছি, হুম, শিখতে পারছি অনেক কিছু। তো স্যারের কাছে সুযোগ হচ্ছে স্যারের সাথে থেকে কাজ করার, কাজ শেখার। তো স্যার হুম, আমাদেরকে সঠিক গাইড দেওয়ার কারণেই আমরা ওইভাবে কাজ করার কারণে এইভাবে হুম। ইনক্রিজ হয়েছে ডে বাই ডে। দেখেন প্রথম আচ্ছা। কিন্তু যে নাম্বার পেয়েছে নলডাঙ্গা, দ্বিতীয়বার বেশি, তৃতীয়বার বেশি, আর এবার তো খুব ভালো করছে আর কি। হুম। না, আমি একটা অনুমান করছিলাম, সেটা হচ্ছে হয়তো ইউএনও সাহেব বা চেয়ারম্যান সাহেব বা অন্যান্য অফিসার পরিবর্তন হয়েছে, তারপরে স্কোর অনেক বেড়ে গেছে, এরকম কি কিছু থাকতে পারে? চেয়ারম্যান ইউনূস স্যাররা পরিবর্তন হলে আমাদের ডিডিএল যে স্যার কিন্তু ছিলেন, বেশ কিছুদিন হলো আমাদের এই জেলাটায় আছেন। স্যার এই স্থানীয় সরকার বিভাগের স্ট্রেনথেনিং করার কাজে সরাসরি নিযুক্ত আছেন। ওই স্যারের সঠিক গাইডলাইনে আমাদের এই ইটা ধরে রাখা সম্ভব হচ্ছে আর কি। ভালো কাজগুলা হুম, এইভাবে আমরা করতে পেরেছি স্যারের সঠিক দিক নির্দেশনার কারণে, এবং আমাদের হুম, এই সমস্যা হয়নি। আর যখন যে ইউনূস স্যার আসছেন স্যার তাদেরকে বলে দিতেন কোন উপজেলার কি অবস্থা, সাপোর্ট দিতে হবে। স্যার সরাসরি ইউনূস স্যারদেরকে ফোন দিয়ে আমাদের সামনেই ওটা বলে দিচ্ছেন, এবং ওই জন্য আমাদের ওই আশাফুল, আমি কাজ একটু করা সুবিধা সাপ্লিমেন্ট করি। আশাফুল, হচ্ছে। আমি একটু সাপ্লিমেন্ট করি। আহ, সেটা হলো যে এর আগে যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন উনি কাজ করতে পারেন নাই, যে কোনো কারণেই হোক। ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়, প্রায় 4 বছর উনি চেয়ারেই বসতে পারেন না। যার হুম, কারণে এই উপজেলাটা এমনিতে নতুন উপজেলা, চেয়ারম্যান সাহেব ইনঅ্যাক্টিভ থাকার কারণে এখানে ওই মানে কাজের চাইতে আকাশ বেশি হয়েছে। হুম, হুম, এই কারণে ওখানে কিন্তু দেখা গেল যে যে কাজগুলো রুটিন অনুযায়ী করার কথা সেগুলো করা সম্ভব হয় না। তো নতুন ইউনো সাহেব জয়েন করার পরে এবং পরিষদ চেয়ারম্যানকে আমি নিজে ডেকে নিয়েছিলাম যে আপনাদেরকে তাদেরকে টার্গেট দিয়েছে, এবং এটা অন্যান্য উপজেলা ইউনোদেরকেও, যারা আগে পারফরমেন্স খারাপ ছিল, 2 বছর আগের রিপোর্ট বোধহয় আমার কাছে এখনো আছে। আপনাদের যারা এটা বলা ঠিক হবে কিনা, যারা মূল্যায়ন করতে আসছিল আমি বলছিলাম যে আমাকে একটা কপি দেন, যাতে করে আমি এদেরকে টেক কেয়ার করতে পারি। আমি যদি না জানি আমরা এখানে কি হচ্ছে, তাহলে তো এগুলোর পারফরমেন্স বাড়বে না। তখন আমি এই ইউনোদেরকে টার্গেট দিই আমাদের এগুলো উচিত। তারা এই পরামর্শ নিয়ে কিন্তু এই কাজগুলো করেছে। এখন নলডাঙ্গা আসলে 94 কেন পেলো সেটা আমি জানি না। তবে তারা চেষ্টা করেছে আরকি যে তারা ইমপ্রুভ করার। সেক্ষেত্রে হয়তো তাদেরকেই কৃতিত্ব দিতে হবে।
কারণ আমরা তো বাইরে থেকে বলতে পারি কিন্তু কাজ করে দিতে পারি না, কাজটা তারাই করেছে। থ্যাংক ইউ। জি, অনেক অনেক ধন্যবাদ। জি, আসলেই জি, Sorry, আমি আমি এখন মানে স্পষ্ট বুঝতে পেরেছি। একটা বড় কারণ হইতে পারে মানে ওটা যেহেতু নতুন উপজেলা পরিষদ এবং মানে চেয়ারম্যান সাহেব একটু এই মামলা-টামলার কারণে একটু মানে পরিষদ অন্য কাজে একটু বেশি করতে হয়েছিল। সেজন্য মানে পরিষদের কাজে বেশি মানে সময় দিতে পারেননি। এটা একটা কারণ হইতে পারে। আর এটা যেহেতু এখন তো সমাধান হয়ে গেছে না? সেইজন্য এখন তো ওনারা নতুন হয়তো চেয়ারম্যান, উনি তো আর নাই। জি, এখন নতুন। সমাধান। জি। সেইজন্য ভালো স্কোপ পেয়েছেন। এরকম হতে পারে। আর সেখানে অবশ্যই মানে ডিডিএলজি সাহেবের আ সহায়তাও ছিল। মানে গাইডেন্সও ছিল। সেইজন্য মানে ২ দিক থেকে মিলে একটু ভালো একটা ওই মোমেন্টাম পেয়েছেন ওনারা। সেজন্য নাটোর জেলা এই বছরে মানে সর্বোচ্চ স্কোর পেয়েছিলেন নোনডাঙ্গা উপজেলা পরিষদ। Sorry, জি। Munakata. দুইটা কোয়েশ্চন আছে। একটা কোয়েশ্চনটা ইউডিএফ সাব আগে আমরা কে ডিসকাস করেছি আনসিলেক্টেড উপজেলা ইউডিএফ আবার যাবে একটু গাইডেন্স দিব এতো আইডিয়া চেরো এটা করেছিল কিনা এটা একটা কোয়েশ্চন আর একটা ডিডিএরজি সাবে একটা কোয়েশ্চন আছে ডিডিএরজি সাব বলেছি এই উপজেলা একটু সমস্যা আছে এটা রিপোর্টিং ইউএনও সাব থেকে রিপোর্টিং আসছে এটা কোন রিপোর্ট what kind of report what kind of system do you have from UNO sub to DDRG sub report করা এটা একটু আমাকে জানাবেন ধন্যবাদ আমি আমি বলে নিই, সেটা হলো যে উপজেলা পরিষদের সকল কার্যক্রমের কিন্তু রিপোর্ট ডিডিএলজি কে করতে হয়, মানে ডেপুটি কমিশনারকে করতে হয়, কিন্তু আলটিমেটলি সেটা আমার কাছেই আসে। সব ধরনের এডিপি হোক, আপনার ইউজিডিপি হোক, এবং তাদের অ্যানুয়াল পারফরমেন্স থেকে শুরু করে সবকিছু কিন্তু এই ডিডিএলজির মাধ্যমেই যায়। তো আমি প্রথমে যখন এখানে ডিডিএলজি হিসেবে আসলাম, দেখলাম যে তারা এডিপিরও কোনো রিপোর্ট ইভেন পাঠায় না, আমাকেও জানায় না, এবং বলা আছে যে সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করতে হবে। এবছরে কিন্তু সরকার অক্টোবর পর্যন্ত বেঁধে দিয়েছে, তো সেটা কিন্তু তারা সবাই ফেল করেছে, এবছরও ফেল করেছে ডিউ টু করোনা, তারা ফেল করেছে। তবে আমি আপনাকে এনশিওর করছি যে আমার এই গত নভেম্বরের মধ্যে সব উপজেলায় এডিপি ফাইনাল হয়ে গিয়েছে। তো এই যে রিপোর্ট গুলো যদি যথাসময়ে না আসে, তখন এটা তো আমার নজরে থাকবে আর কি, থাকার কথা। এই জন্য আমি তাদেরকে যখনই আসে না, তখন এটা আমাদের যে মাসিক যে মিটিং হয়, মান্থলি যে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন মিটিং হয়, সেখানে আমি তাদেরকে এটা ধরিয়ে এবং আমার কাছে তালিকা থাকে কারা কারা ফেল করেছে। তো এই মনিটরিংটা থাকার কারণেই কিন্তু তারা ফেল করলেও খুব বেশি দূরে চলে যায় না, বেশি দূরে যায় না, যাওয়ার সুযোগ নেই। গতবার যেমন বড়াইগ্রাম উপজেলায় একটা সমস্যা হয়েছিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভার্সেস মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, যার কারণে তারা প্রজেক্ট চূড়ান্ত করতে পারছিল না, এবং একেবারে অর্থ বছর শেষে, ফিজিক্যাল ইয়ারের শেষে গিয়ে, মে মাসে গিয়ে তারা ফাইনাল করতে পেরেছে। সেখানে ডেপুটি কমিশনার এবং আমার সরাসরি হস্তক্ষেপ ছিল। আমি বলেছি যে টাকা যদি ফেরত যায় তাহলে চেয়ারম্যান গিরু থাকবে না, আর বাকি যারা আছে তাদেরও খবর আছে। তো এটা এটা ধরে ধরে করার কারণে এইটা কিন্তু ইমপ্রুভ করেছে। এটুকু। আর যদি কোনো কোশ্চেন থাকে। ধন্যবাদ আবার ইউডিএফ সাব আপনারা তা কোনো কে সাপোর্ট দিয়েছি এটা লেফট বিহাইন্ড উপজেলার জন্য এটা একটু শুনতে পারেন একটু বলতে পারে স্যার জাকি আপা বলবেন কিছু? ধন্যবাদ স্যার। স্যার আমি যখন ফার্স্ট টাইম বাগাতিপাড়া নাটোর জেলার মধ্যে একমাত্র উপজেলা ছিল যে সিলেক্টেড হয়েছিল, তারপরে আমি পার্সোনালি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিএ এবং ইউনো স্যারের সিএ তাদের মাধ্যমে ইউনো স্যারকে নক করি বেশ কিছু উপজেলাকে। এইভাবে স্যার ক্রমান্বয়ে তারপরে যখন সেকেন্ড ইয়ারে স্যার দুটো টিম আসলো, আমি ফার্স্ট ইয়ারে স্যার লালপুর সদরে গিয়েছিলাম, ইউনো স্যার আমাকে কল করেছিলেন এবং যত ডকুমেন্টস ছিল যে আপনাদের ক্রাইটেরিয়া কি কি, আমাকে কি কাজ করতে হবে আপনি বলে দেন, আমি এটা করব। আর আমরা এই যে ইউজিটিপি জাইকা প্রজেক্টের আন্ডারে আমরা অন্তর্ভুক্ত হতে চাই, আপনি আমাদের গাইডলাইন দিন।
তো স্যার আমি 2-3 বার ওইখানে গিয়েছিলাম এবং স্যার আমাকে আমরা ওভার ফোনে স্যার কোনো সমস্যা হলে স্যার আমাকে ফোন করতে যে কি দরকার, মানে কোন সময় কি কাজটা লাগবে, পারফরমেন্স অ্যাসেসমেন্টের যখন চিঠিটা পেলো স্যার তখন আমাকে নক করেছিল। আমি চিঠিটা নিয়ে তাদের সিএ এবং উপজেলা চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলি। এইভাবে স্যার কিন্তু সিংড়াকে আমি করিনি স্যার। সিংড়ার স্যার অনেক অ্যাক্টিভ ছিলেন স্যার। এটা লালপুর স্যারের সঙ্গে মানে কমিউনিকেশন করে তারা ইনক্লুডেড মানে এই বিষয়গুলোতে ইনক্লুডেড হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন স্যার। থার্ড পারফরমেন্সে এসে স্যার আমরা নাটোর সদরে আমি স্যার এসেছিলাম, স্যারের সঙ্গে কথা বলেছিলাম। মানে আমাদেরকে যখন বলা হলো যে যারা পেছনে আছে মানে যারা এখনো উত্তীর্ণ হয়নি আমাদের অ্যাসেসমেন্টে তাদেরকে একটু ফলো আপ করার জন্য, তখন স্যার আমি থার্ড অ্যাসেসমেন্টে নাটোর সদরে এসেছিলাম। কিন্তু নলডাঙ্গায় স্যার আমাদের ডিটেলস স্যার যেটা বলেন ওই প্রবলেমটা আমি ফেস করেছিলাম। এই জন্য স্যার ওই সময় ওইখানে কমিউনিকেট করে আমি সাকসেসফুল হইনি। আমরা টিম ওয়ার্ক, আমরা যখন আরো 2জন ইউডিএফ আসলাম তখন আমরা 3জনেই যে উপজেলায় যাওয়া দরকার আমরা 3জনেই ওখানে যেতাম স্যার। তারপরে স্যার ফোর্থ অ্যাসেসমেন্টের সময় যিনি একটা বিশেষ মার্ক হলো স্যার বাগাতিপাড়ার যিনি সিএ ছিলেন উনি কিন্তু ফোর্থ অ্যাসেসমেন্টের সময় নলডাঙ্গা ট্রান্সফার হলেন এবং সে যেহেতু 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ছিল এবং আমাদের সঙ্গে ডাইরেক্টলি সে ইনভলভ ছিল। স্যার সেভারাল টাইমস আমাকে ফোন করেছিলেন, উপজেলা চেয়ারম্যান স্যার আমাকে ফোনে কথা বলেছেন। এভাবে স্যার আমি গুরুদাসপুরেও গিয়েছিলাম। আমাকে হেড অফিস থেকে ইউজিডিপি পিএমইউ অফিস থেকে বললো যে আপনি একটু গুরুদাসপুরে যান, ও চেয়ারম্যান স্যার আপনাকে একটু ফোন করেছে, আপনি একটু দেখা করে আসেন। স্যার আমি নিজে গিয়েছিলাম। ওইখানে যে আমি আমাদের যে অ্যাসেসমেন্টের রেজাল্ট কোথায় তাদের সমস্যা আছে সেই রেজাল্ট শিটটা তাদের কাছে দিই এবং আমাদের কি কি করণীয় এভাবে স্যার 2-3 মাস আগে থেকে আমরা একটু মোটিভেটেড করি। বিশেষ করে স্যার এই ডকুমেন্টেশন করে কিন্তু চেয়ারম্যান স্যার এবং স্যার সিএ। সো আর তাদের এই বিষয়গুলোতে স্যার মানে বিশেষ আগ্রহ তৈরি করার স্কোপটা কম থাকে। মানে প্রথমে চিঠি পেতে স্যার তারা অত গুরুত্ব দিতে চায় না, বিকজ স্যার বিভিন্ন এনপিটিস কর্মকর্তার সঙ্গে তাদের একটা কমিউনিকেশন তৈরি করতে হয়। যতগুলো ডকুমেন্টস আমাদের চাওয়া হয় 17টা ডিপার্টমেন্ট, ইউনিয়ন পরিষদ, অনেক ডকুমেন্টস আমাদেরকে একসাথে কম্পাইল করতে হয়। এই জিনিসটা তাদের কাছে একটু বার্ডেন মনে হয়। তাছাড়া উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের অনেক কাজ তাদের মাথার উপরে থাকে। তো আমরা যদি তাদেরকে প্রপারলি মোটিভেটেড করতে পারি এবং ডকুমেন্টেশনটা তাদেরকে যদি শেখানো যায় এবং সাথে আন্তরিকতা থাকে স্যার, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টা খুব ইজিলি করা যেতে পারে। অন্তর্ভুক্ত মানে প্রত্যেকটা অ্যাসেসমেন্টেই সবাই ভালো করতে পারে। সকল ডকুমেন্টস কিন্তু থাকে কিন্তু কম্পাইল করাটা একটু টাফ হয়ে যায়, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসা এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের ইউডিসিসি মিটিং এর রেজুলেশন গুলো যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা চেয়ারম্যান অফিসারের কাছে থাকবেন এই জিনিসগুলো। এবং আমরা স্যার আরেকটা কাজ করি, আমরা প্রত্যেকটা মাসে বা যে কোনো প্রবলেম ফেস হলে আমরা সকল ইউডিএফ ডিটিএলজি স্যারের সাথে মিট করি এবং স্যার আমাদের যথেষ্ট সময় দেন। আমরা স্যারের সুপরামর্শ নেই, আমরা কি কি প্রবলেম ফেস করছি, আমাদের প্রোগ্রেসটা কেমন হচ্ছে, আমরা কোন পর্যায়ে আছি, এই বিষয়গুলো আমরা স্যারকে ফিজিক্যালি যে রিপোর্ট করি, আমরা তো রিপোর্ট অনলাইনে সাবমিট করি, তাছাড়া আমরা ফিজিক্যালি স্যারের সঙ্গে কথা বলি যে আর কি করা যেতে পারে স্যার, আমাদেরকে স্যার সৎ পরামর্শ দেন। আমরা স্যারের সঙ্গে ডিসি স্যারের সঙ্গেও দেখা করি যখন 3জন বা 4জন ইউডিএফ আমরা একত্রে আমরা এই মেনটেন গুলো করে থাকি স্যার। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ জাকিয়া। আমি কি 1 মিনিট শেয়ার করতে পারি এই জায়গায়? মানে আমার একটা স্মৃতির কথা মনে পড়ে গেল যে ফার্স্ট ইয়ারে অ্যাসেসমেন্টে নাটোর থেকে শুধুমাত্র বাগাতিপাড়া একটা উপজেলায় পেয়েছিল। পরে আমরা মুনাকাত হাসানের সহায়তা নিয়ে আমি ফিল্ডে যাই এবং বাগাতিপাড়ায় যেটা বললেন বাগাতিপাড়া জাকিয়া আপা লালপুরে উপজেলায় যান। তখন খুব ভালো একজন ইউএনও স্যার ছিলেন, খুব মনোযোগ দিয়ে ইন্ডিকেটর গুলো জানতে চেয়েছিলেন। আমরা এক্সপ্লেনেশন দিয়েছিলাম আমি এবং জাকিয়া আপা, মনে পড়ে মনে হয়। জাকিয়া আপা অনেকবারই অনেক উপজেলায় গেছেন, কিন্তু আমার এরকম একটা মনে হয় যে ইউএনও স্যার খুবই উদ্যোগ নিয়েছিলেন ইনস্ট্যান্ট, মানে ইন্ডিকেটর গুলো ধরে ধরে পড়েছেন। যেমনটি আজকে ডিডিএলজি স্যার আমাদের ইয়েগুলো বলতে পারছেন, সেদিন ইউএনও স্যার খুবই আগ্রহ করে শুনেছেন এবং উনি সিএদেরকে ইনস্ট্রাকশন আমাদের সামনেই দিয়ে দিলেন যে এই অনুযায়ী ডকুমেন্টগুলো যেন প্রিপেয়ার থাকে, আর উনি মান্থলি মিটিংয়ে আলোচনা করবেন বললেন। সো পরের বারে কিন্তু আমরা দেখলাম যে ইউএনও স্যারের ওই সাপোর্টের কারণে কিন্তু আসছেন। মানে লালপুর সেকেন্ড পারফরমেন্স অ্যাসেসমেন্টে ভালো করেছে এবং পিবিএ পেয়েছে।
এবং তাহলে আমরা একটু দেখলাম যে মোটিভেশনাল কাজ বা ইনফরমেশন ডিসেমিনেশনের কাজে কিন্তু ইউডিএফটা সহায়তা করতে পারে। আর শক্ত বিষয়গুলো, লিগ্যাল বিষয়গুলো হলে ডিডিএলজি স্যার সাপোর্ট দিতে পারেন, যেটা নলডাঙ্গার কেসে আপনিও বললেন, ডিডিএলজি স্যার বললেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, উপকৃত হলাম। জি, ধন্যবাদ। জি, আসলে এই মানে যেভাবে জাকি আপা বলছিলেন, মানে ডকুমেন্টেশনটা একটা অনেক বড় চ্যালেঞ্জ উপজেলা পরিষদের জন্য। আর মানে যেখানে ডকুমেন্টেশন মানে তবুও ওই মিটিং হোক বা আলোচনা হোক, কিন্তু ওই ডকুমেন্টেশন না থাকলে আসলে কাগজ কিছু দেখাতে পারবে না। তো ওই সেইজন্য স্কোপ পাবে না। হ্যাঁ? সেইজন্য ওই সিএ সাহেবের কাজের গুরুত্বটা আসলে অনেক বেশি। হ্যাঁ? আর অবশ্যই এই সিএ সাহেবকে কাজ করানোর জন্য চেয়ারম্যান সাহেব, তারপর ইউএনও সাহেব, বিশেষ করে ওনারা আ এই মেইন দায়িত্ব নিয়ে সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে এই কাজটা করতে হবে। হ্যাঁ? সেইজন্য যেখানে এই চেয়ারম্যান সাহেব বা ইউএনও সাহেব মানে ভালো না থাকে, সেখানে একটু কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। তো এই सॉरी বিষয় জি। সরি একটা জাকিয়া স্যার ধন্যবাদ। আপনি বলেছি কেমন সানো বলেছি ফিল্ড লেভেলে সিএ সাহেবে কাজ অবশ্যই ইউএনও সাহেব দিয়ে যে সাপোর্টটা দরকার আছে, কিন্তু কাজ করা মানুষটা সিএ সাহেব ন একটু ছোট কোয়েশ্চন আছে, এটা কোনটা সিএ ইউএনও সাহেব সিএ কি অথবা উপজেলা চেয়ারম্যান সিএ কি অথবা দুইজনে ইকোরে ইম্পর্টেন্ট কোনটা? আর ক্যাপাবিলিটিটা প্রায় একই কি অথবা কোনটা কোনটা বারো আছে, এত ডিফারেন্স আছে কিনা এটা একটু আমাকে আইডিয়া দেন। আমি একটু শেয়ার করি। জি, প্লিজ। আসলে উপজেলায় সিএ কোনো ইউনো সাহেবের একজন সিএ আছে, তার কাজটা আসলে এইটা কাজ। আর উপজেলা পরিষদের স্টাফ হলো একজনই, একজন হলো যে উনি স্টেনোগ্রাফার আছেন উপজেলা পরিষদের যিনি, আর বাকিরা ইউনো সাহেবের স্টাফ, যারা এই উপজেলা পরিষদের বিভিন্ন কাজে ইউনো সাহেবকে সহায়তা দেন। উপজেলা পরিষদের কর্মচারী বলতে ওই একজন স্টেনোগ্রাফার, আর নাই। তো এক্ষেত্রে ওটা ওই যে স্টেনোগ্রাফার আছে, এটাকে অনেক সময় ওই যে উপজেলা পরিষদের চেয়ারম্যানরা সিএ বলেন, কিন্তু আসলে সে সিএ না। সিএ পদে উপজেলা পরিষদে কেউ নাই, ইউনো সাহেবের একজন সিএ আছে। তা আবার সব উপজেলায় এই পদটা নাই। তো যাই হোক, এখানে সিএ সাহেবের কাজ না, কাজটা হলো উপজেলা পরিষদে যে কাজগুলো হয় সেগুলো কে করবেন, কে কিভাবে ভূমিকা রাখবেন, সেটা একটা ওয়ার্ক ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, সেই ওয়ার্ক ডিস্ট্রিবিউশনে মূলত যেহেতু এগুলো এক্সক্লুসিভলি ইউনো সাহেবই করবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসলে সই করা ছাড়া কোনো কাজ করেন না, এটা বাস্তবতা। উনি শুধু সই করেন আর দেখেন যে ওনার স্বার্থ রক্ষিত হয়েছে কিনা, এর বাইরে কোনো কাজ না। ইউনো সাহেব যেহেতু করেন, ইউনো সাহেবের সিএরা মূলত এই ফাইলগুলো মেইনটেইন, কিন্তু এটা সিএ সাহেবেরও কাজ না, এটা উপজেলা পরিষদের স্টেনোগ্রাফারের কাজ। এটা একটা ওয়ার্ক ডিস্ট্রিবিউশন থাকা উচিত, এবং অনেক জায়গায় এটা আসলে ওইভাবে নাই। তো ডকুমেন্টেশনের গুলো ওই জন্য সমস্যা হয়ে যায় বিভিন্ন জায়গায়। মিটিং হয় কিন্তু কোনো ডকুমেন্ট প্রিজার্ভ করা হয় না, যার কারণে অনেক সময় অনেকে দেখাইতে পারে মিটিং হয়েছে, আসলে হয়েছে কি হয় নাই তার তো ডকুমেন্টেশন লাগবে। এক্ষেত্রে আমরা যদি আমি সেটা এই প্রথমের দিকেই বলেছি যে আমাদের যে সাপোর্ট লাগবে ইউনো সাহেবের জন্য, সেইটা কে করবে? এটা কি এই এই প্রজেক্টের জন্য যে কাগজপত্র গুলো লাগবে সেগুলো কি ওখানে ইউডিএফ করবে, না সিএ সাহেব করবে, না অন্য কোনো কর্মচারী করবে? সেটা যদি ইউডিএফ থাকে তাহলে ইউডিএফ করবে, না থাকলে অন্য কেউ করবে। এটা দায়িত্ব ইউনো সাহেবকেই নিতে হবে। যে কে তার পক্ষ থেকে এই কাগজপত্রগুলো এই চেকলিস্ট অনুসারে, এটা তো ওপেন বুক এক্সামিনেশন, কি লাগবে সেটা আমরা সবাই জানি। তাহলে এটা করার জন্য বিশেষ কিছু লাগবে না, যেগুলো হবে সেগুলোকে একটা ফাইলে গুছিয়ে রাখা, যাতে করে যখনই যারা আসবে ইন্সপেকশনে দেখাইতে পারে যে হ্যাঁ মিটিং হয়েছে, এই হলো রেজুলেশন, এই হলো হাজিরা, এই হলো ছবি। এখন তো ছবিও নিয়ে রাখা যায়, কোনো সমস্যা নেই। আমরা অনলাইনে মিটিং করছি, সেগুলো তো ডকুমেন্ট প্রিজার্ভ করা হচ্ছে, কোনো সমস্যা নেই, এটা করা যায়। এটার জন্য ইউনো সাহেবকেই উদ্যোগী হতে হবে। আসলে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বলে লাভ হবে না, এটা ইউনো সাহেবকে উদ্যোগী হতে হবে, স্পেসিফিক একজনকে দায়িত্ব দিয়ে রাখতে হবে যিনি এই ডকুমেন্ট গুলো প্রিজার্ভ করবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আর আমাদের একটা বড় কনসার্ন ছিল, সেটা হচ্ছে ইউজিডিপি শেষ হওয়ার পরে, এই প্রকল্প শেষ হওয়ার পরে, বর্তমানের ইউডিএফ এর দায়িত্বটা, কাজ, এটা আসলে
কাকে এ দায়িত্ব দিয়ে কাজ করাইলে ভালো হবে? এটা কি সিএ সাহেবের কাছে দিলে ভালো হবে নাকি ইউএনও সাহেবের কাছে দিলে ভালো হবে নাকি আবার উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে দিলে ভালো হবে? এটা আমাদের একটা কনসার্ন ছিল। আপনার যদি কোনো মতামত থাকে। আসলে ওই যে সিএ সাহেবের সেই ক্যাপাবিলিটি আছে কিনা সেটা দেখি। কারণ এরা হলো ওই যে আমাদের লোয়ার লেভেল স্টাফ আর কি, তাদের পক্ষে হুম। এগুলো হয়তো তারা প্রিজার্ভ করতে পারবে, কিন্তু ডকুমেন্ট হুম। তৈরি করা তাদের অনেকের পক্ষেই সম্ভব না। সম্ভব না। একটা রেজুলেশন লেখা বা একটা করা সেটা তাদের পক্ষে কঠিন। আর উপজেলা ইঞ্জিনিয়ারকে দিয়ে একেবারেই হবে না, কারণ তাদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়। এটা একেবারে কমন সারা দেশে। তারা এত বেশি ওভার বার্ডেন তাদের কাজে, এবং তারা এই বড় বড় প্রজেক্ট এখন কাজ করে, যার কারণে উপজেলা পরিষদের ছোট ছোট কাজে তারা আগ্রহী না। তারা এবং বর্তমানে উপজেলা পরিষদে এই মিটিং এর রেজুলেশন ধরেন মাসিক সভার রেজুলেশন এটা কি সিএ সাহেব লিখেন না নাকি অন্য কেউ? সিএসআইবি করেন, মূলত করেন ইউনিয়ন সাহেব হুম। দেখেন সিএসআইবি করেন। এখানে তো একটা রেজুলেশন, আপনার স্থায়ী কমিটিগুলো রেজুলেশন করতে হবে, আরো হুম। যেগুলো কমিটি আছে সেগুলোর রেজুলেশন করতে হবে। তো একটা লোকের পক্ষে তো এত কিছু করাও সম্ভব না। এখন যেখানে ইউডিএফ সাহেবরা আছেন, সেখানে ইউডিএফ সাহেবরা কিন্তু এই কাজগুলোতে হেল্প করছেন। অনেক রেজুলেশন কিন্তু তারা করে দেয়, আমি যতদূর জানি রেডি করে দেয়। হুম। হ্যাঁ, হুম। খসড়াটা রেডি করে দেয়। এই যে রেডি করে দেওয়ার যে সাপোর্টটা, সেটা তো অনেক উপজেলায় ইউনো সাহেবের সেই পরিমাণ স্টাফ নাই যারা এই কাজগুলো করবে। এবং আমি এটা আপনাকে নিশ্চিত করতে পারি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সদর উপজেলা ব্যতীত কোনো উপজেলাতেই পূর্ণাঙ্গ স্টাফ ইউনো সাহেব নাই। হুম, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। তারপরে যেহেতু শাহিন সাহেব এসছেন, তারপরে কোন জায়গা ছিল? গুরুদাসপুরও তো ওই চতুর্থ পারফরম্যান্স অ্যাসেসমেন্টে প্রথমে বরাদ পেয়েছিলেন। জি জি জি। তো আমি শেয়ার করছি এখানে, এখন কি দেখতে পাচ্ছেন? না, এটা গুরুদাসপুরের স্কোর কি দেখতে পাচ্ছেন নেটওয়ার্কে? স্ক্রিন শেয়ারে? জি জি জি, জি আমরা- জি জি এখানে পিএ 1 থেকে পিএ 3 পর্যন্ত ফেল করেছিলেন গুরুদাসপুর, জি জি আর চতুর্থ পর্যায়ে প্রথমে পেয়েছেন। এই কারণ কি যদি আপনার কোনো জানা থাকে? আসলে কি কারণে ওনারা এই স্কোর বাড়াতে পেরেছেন আর প্রিকন্ডিশন পাস করতে পেরেছেন? আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট প্ল্যান এটা তো বার্ষিক প্ল্যান বা পঞ্চবার্ষিক প্ল্যান, হ্যাঁ, জি পরিকল্পনা জি জি প্রকল্প, সরি, জি এইগুলো এগুলো বানাতে পেরেছেন ওনারা, হ্যাঁ। আর পিএ 3 পর্যন্ত ওনারা পারেননি, আর চতুর্থতে এসে মানে সাবমিট করতে পেরেছেন। এটা আসলে ওনাদের মানে পরিষদের ভিতরে উপজেলা পরিষদে কি কি পরিবর্তন হয়েছিল আপনার যদি কোনো জানা থাকে? হ্যালো, শাহিন সাহেব, কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কাটা কাটা কথা আসছে। আচ্ছা, হ্যাঁ, আপনার ওই ভিডিওটা অফ করতে পারেন, ভিডিও অফ করতে পারেন, আর আমরা ভিডিও অফ করছি তাহলে। জি 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 জি, আচ্ছা, এখন কি বলতে পারবেন মানে আসলে এই চতুর্থ ওই পারফরম্যান্স অ্যাসেসমেন্ট ফরে এসে আসলে কি পরিবর্তন হয়েছিল? কেন ওনারা প্রথমে এইবারে এই পিবিএ মানে স্কোর বাড়াতে পেরেছে? আসলে আগে এখানে যেটা বাস্তবতা, আসলে ওই এডিপি মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা যে করতে হবে বা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে তাদের অতটা আসলে আগ্রহ মানে ছিল না যে গুরুত্ব সহকারে এই বিষয়টা তৈরি করতে হবে, এবং এই প্ল্যানের উপর আসলে নির্ভর করে একটা উপজেলার আসলে কার্যক্রম কিভাবে চলবে, কিভাবে উন্নতি হবে বা কিভাবে এগিয়ে যাবে, কাজটাকে পরিপূর্ণ সফলভাবে করা যায়, এরকম একটু আগ্রহ কম ছিল। পরবর্তীতে যখন আসলে এই প্রজেক্টটা আসে, এই প্রজেক্টের উপর আসলে যখন আলোচনা হয় এবং এটা যে আমাদের করা খুব প্রয়োজন, উপজেলাকে ডেভেলপ করতে হলে, জনগণের কল্যাণকে এনশিওর করতে হলে এবং দ্বার প্রান্তে জনগণের সেবাকে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য যে প্রয়োজন, তখন তারা আসলে এটা প্রয়োজনীয়তা এবং তখন তারা আসলে সচেতন হয়।
পরবর্তীতে তারা এইটার প্রতি আগ্রহ হয়। আমি আসলে পুঠিয়া উপজেলায় দায়িত্ব ছিলাম। পরবর্তীতে আমাকে জুলাই মাস থেকে জুলাইয়ের 22 তারিখে আমি আসলে গুরুদাসপুর নাটোরে জয়েন করি। আমি এটা তাদের সাথে আলোচনা করে আমি যেটা বুঝতে পারলাম। আর একটা বিষয় হলো আসলে 17টি কমিটি যে আমাদের এই কার্যক্রমকে সমস্ত উপজেলার কার্যক্রমকে আবর্তন করবে এবং উন্নতির জন্য এটা যে প্রয়োজন সেটা তাদের সাথে বিভিন্ন পর্যায়ে আসলে আমরা আলোচনা করেছি। এখানে ডিডিএলজি স্যারের একটা বড় ভূমিকা রয়েছে। স্যার আমাদেরকে সহযোগিতা করেছেন, নির্দেশনা দিয়েছেন। ফলে এখন কিন্তু আসলে আমাদের এই 17টি যে কমিটি পর্যায়ক্রমে আমরা কিন্তু আসলে করানোর চেষ্টা করছি এবং তারা আগ্রহ প্রকাশ করছে। মোট কথা এখন আসলে আগের যে ল্যাকিংস গুলো ছিল সেই ল্যাকিংস গুলোতে এখন ডিডিএলডি স্যার, ইউনু স্যার, চেয়ারম্যান স্যারও এখানে যথেষ্ট আমাদেরকে ভূমিকা রাখছেন এবং বিভিন্ন পর্যায়ে ডিডিএলডি স্যার আমাদের পরামর্শ দিচ্ছেন। আমাদের কোনো সমস্যা হলে স্যার আমাদেরকে সহযোগিতা করছেন এবং আন্তরিকতার সাথে আমাদেরকে তিনি যে গাইডলাইন দিচ্ছেন তার আমি মনে করি এটা একটা ফসল। আশা করি আমরা আরো ডেভেলপ করতে পারবো। আচ্ছা, নতুন কেউ এসেছিলেন নাকি পরিষদে? মানে ওই জনবলের কোনো পরিবর্তন হয়েছিল PA3 থেকে PA4 এর না, মধ্যে? ওখানে আসলে নতুন কেউ ওই নাটোরে আমি যতটুকু শুনি যে নাটোরে জাকি আপা এবং আমাদের জাকি আপা এবং শিমুল ভাই ছিলেন বড়াই গ্রামের। উনি পরবর্তীতে বড়াই গ্রামে আসছেন। তো ওনারা কিছুটা সাপোর্ট ওখানে দিয়েছিলেন তাদেরকে একটু সেই জন্য। জি, তারা জি। তো UDF এর সাপোর্ট পেয়ে ওনারা কিভাবে স্কোর বাড়াতে হবে, কিভাবে পাস করতে হবে এই বিষয়গুলো মানে শিখে ফেলেছেন, জি, জি, শিখে অনেকটা। নিয়েছিলেন। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। তার তো এরকম মানে কি বলা যায়? মানে পরিষদের বাইরে থেকে কিছু সাপোর্ট পাওয়ার কারণে ওনারা স্কোর বেশি মার্কস পেয়েছে। ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে হুম, হুম। স্যার এইখানে তাদেরকে তো বলুন বলুন। মানে হ্যাঁ, প্রথমের ওই দিদিএলজি সাহেবের একটা আলোচনার সাথে মিলে গেছে। মানে পিয়ার লার্নিং মানে জি, জি, থাকা দরকার, সুযোগ থাকা দরকার। আর ওরা তো পিয়ার লার্নিং এর সুযোগ নিজে থেকে বের করতে পেরেছে, সেই জন্য হয়তো ওই স্কোর বাড়াতে পেরেছেন, বরাদ্দ পেয়েছেন। জি, জি, এটা জি। হতে পারে। জি। আমার একটা প্রস্তাবনা আছে, যদি আমাকে পারমিশন দেন আমি বলতে পারি আর কি। হুম, হুম। জি, জি, ধন্যবাদ। প্লিজ। জি, আমাদের এখানে আসলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে হুম, আমরা আসলে কাজ করি। আর এই ফিল্ডের সমস্যাগুলো শেয়ার করা খুব জরুরি। এখানে আমরা হুম, ডিডিএলজি স্যারের সাথে শেয়ার করছি, স্যার আমাদের পরামর্শ দিচ্ছেন, আমাদের গাইডলাইন দিচ্ছেন। হুম, কিন্তু আমরা আমাদের কাজ করছি, এই কাজটাকে আরো যাতে সুন্দরভাবে করতে পারি। এখন এইটা যদি আমাদের ফিল্ড লেভেলে এসে আমাদের ঊর্ধ্বতন যেমন জাইকা থেকে বা আমাদের ইউজিডিপি থেকে যদি মাঝে মাঝে ফিল্ড ভিজিটটা নিয়মিত হতো, হুম। তাহলে আমাদের এই কাজগুলো আরো মনে হয় আরেকটু আমাদের এখানে যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো মনে হয় আরো এটা কি ওই সুন্দরভাবে আরো প্রজেক্ট অফিস শক্তভাবে। থেকে মানে PMU থেকে প্রজেক্ট অফিস থেকে ফিল্ড ভিজিট যদি থাকতো? হ্যাঁ, প্রজেক্ট অফিস থেকে এবং জাইকা অফিস থেকে যদি আমাদের হুম, এই ফিল্ড ভিজিট যদি মাঝে মাঝে হতো, হুম, তাহলে অনেক আমাদের কাজের গতি বেড়ে যেত। অনেক সময় হুম, ইউনো স্যার বা ইঞ্জিনিয়ার মহোদয় বলেন যে আপনাদের প্রজেক্ট থেকে এ পর্যন্ত তো আমরা ওইরকম ভাবে ফিল্ড ভিজিটের যে বিষয়টা হুম, আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণেই আমি এই বিষয়টা আমি আহ, মানে সুপারিশ করছি আর কি। আরেকটা বিষয়, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আমাদের আসলে ডিডিএলজি স্যার যেটা বলছিলেন এটা বাস্তবতাই, যে আসলে তাদের অনেক কাজ, ইঞ্জিনিয়ার মহোদয়দের যথেষ্ট কাজের চাপ আছে। এখন আমাদের প্রজেক্টের আসলে যে এস্টিমেট, ডিজাইন, কারিগরি প্রতিবেদন, লোকেশন ম্যাপ এগুলো তাদের কিন্তু দিয়ে করাতে হয়। এখন দেখা যাচ্ছে যে আমার প্রজেক্ট পাস হয়ে গেছে, হয়তো যে সময় তার ৩ মাস, ৩.৫ মাস, ২.৫ মাস বেশি সময়ও লাগছে এই প্রজেক্ট মানে এস্টিমেট, ডিজাইন, কারিগরি প্রতিবেদন তৈরি করতে। এখন ইঞ্জিনিয়ার মহোদয়দের কাজের ব্যস্ততার কারণে যে কাজটা হয়তো ১০ দিনে করা যেত, তাদের হয়তো কাজের চাপের কারণে ৩ মাস, ৩.৫ মাসও লেগে যাচ্ছে। সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত, অর্থাৎ একটা জেলার জন্য যদি একজন ইঞ্জিনিয়ারকে এই কাজের জন্য এস্টিমেট করবে, ডিজাইন, লোকেশন ম্যাপ এবং কাজের গুণগত মান, কারিগরি বিষয় যেগুলো, টেকনিক্যাল বিষয় যেগুলো আছে সেই বিষয়গুলো দেখভাল করার জন্য যদি একজন ইঞ্জিনিয়ার কে রাখা যেত, সেটা হয়তো
ডিডিএলজি স্যারের হয়তো দপ্তরে যদি স্থানান্তর করা যেত বা নিয়োগ দেওয়া যেত, তাহলে আমাদের কাজের গুণগত মান এবং আমাদের কাজের গতি ত্বরান্বিত হতো বলে আমার মনে হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। জেলা পর্যায়ে মানে ধরেন জেলা পর্যায়ে ডিডিএলজি স্যারের তত্ত্বাবধানে যদি একজন ইঞ্জিনিয়ার মহোদয়কে একজন ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেওয়া যেত এবং স্যার ওই ইঞ্জিনিয়ার দিয়ে আলাদা করে নিয়োগ দিতে হবে জি 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 নাকি? প্রত্যেকটি জেলায় একজন করে এবং সেটা পুরাটাই ডিডিএলজি স্যারের তত্ত্বাবধানে যদি থাকতো, তাহলে যে কাজগুলো হচ্ছে কারিগরি বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো ওনারা মানগুলো দেখতে পারতেন এবং ডিজাইন এস্টিমেট, লোকেশন ম্যাপ, কারিগরি প্রতিবেদনগুলো যদি সহযোগিতা করতেন, তাহলে আমরা এই কাজগুলোকে আরো সুন্দরভাবে এবং একদম টাইমলি আমরা করতে পারতাম আমার মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু সাপ্লিমেন্ট করি। জি প্লিজ। আমাকে শোনা যাচ্ছে? জি জি যাচ্ছে স্যার। জি জি শোনা যাচ্ছে। এই আমাদের এই যে আমরা তো অনেক ধরনের কাজ পরিদর্শন, স্থানীয় সরকার বিভাগের অনেকগুলো কাজ পরিদর্শন করি। এলজিএসপির কাজ দেখি, আমরা উপজেলা পরিষদের কাজ দেখি, লোকাল গভর্নমেন্টের অন্য দুটি সংস্থা আছে এখানে, এলজিইডি এবং ডিপিএইচ, তাদের কাজও আমরা দেখি। কিন্তু সমস্যা হলো আমরা কিন্তু টেকনিক্যাল পারসন না। কাজ দেখা মানে ওই যে কোণে দেখার মতো করে দেখে আসে। তো আমাদের টেকনিক্যাল লোক একজন থাকলে আমাদের জন্য সুবিধা হয়। এটা আমরা মাননীয় সচিব বরাবর আমাদের লিখিতভাবে আবেদন করেছিলাম এবং আমাদের একটা মিটিং এও এটা রেজুলেশন আকারে সিদ্ধান্ত আছে যে আমাদেরকে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রদান করা বা আউটসোর্সিং করা জন্য একটা সিদ্ধান্ত আছে। তো সেই সিদ্ধান্তটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। এটা 1 বছরেরও বেশি সময় হয়ে গেল। এখন যেখান থেকেই হোক আমাদের যদি টেকনিক্যাল একজন লোক দেওয়া হয়, যে এলডিএসপি হোক, ইউজিডিপি হোক, আর যে কোনো প্রজেক্টের হোক, তারা এই টেকনিক্যাল সাপোর্টটা দেবে। সেটা জেলা ভিত্তিক একজন দিলে আবার হবে না, কারণ বড় জেলায় আবার একজনে পারবে না, বড় জেলায় 2 জন দিতে হবে। ছোট জেলায় এটা ক্যাটাগরি অনুসারে সাপোর্ট যদি আমাদের টেকনিক্যাল দেওয়া হয়, সে শুধু আমাদের এই কাজগুলোই করবে, তাহলে এই কাজটা সহজ হবে। যেমন আমাদের এখানে এই যে আপনাদের প্রজেক্টেরই এই এস্টিমেট ডিজাইন করা নিয়ে অনেক দিন ঘুরছে, শেষে আমি এক্সিডেন্টকে একাধিকবার বলার পরে সে কাজগুলো কিন্তু উদ্ধার করা লাগছে। অর্থাৎ প্রজেক্ট টাইমলি আমরা গ্রহণ করেছি, কিন্তু শুধু এই টেকনিক্যাল সাপোর্টের অভাবে আমাদের কিন্তু অনেক পিছিয়ে গেছি আমরা। তো সেক্ষেত্রে এটা উপজেলা পরিষদের এর আগে যেটা বলেছিলাম যে উপজেলা ইঞ্জিনিয়ার বা তার অফিসের লোক দিয়ে হবে না, এটা ফুল টাইম ডেডিকেটেড লোক লাগবে। সেটা উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, এটা নিড অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় সংখ্যক সাপোর্টের ব্যবস্থা করা দরকার। সেটা লোক নিয়োগ দিয়ে হোক, আউটসোর্সিং করে হোক, যেভাবেই হোক করা দরকার। এলজিইডির উপর ভরসা করে এই কাজগুলো সঠিক সময়ে উদ্ধার করা সম্ভব নয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি একটু সুযোগ নিতে পারি? আমি জানি না আমার উপরে রোশানলে, আমি যদি রোশানলে না পড়ি মানে খারাপে, একটু ডিবেটের ব্যাপারটা এখানে রাখতে চাই স্যার, আলোচনার জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে নতুন আর কি কি করা যেতে পারে সে ব্যাপারে কোনো চিন্তা করি নাই। মোনাকাত হাসান এখানে জড়িত ছিলেন বা অন্যান্যরা ছিলেন, আমরা ছিলাম। আমরা কিন্তু বলেছি এক্সিস্টিং রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন কিভাবে হয়। এবং স্যার আপনি আপনার বক্তব্যে ডিডিএলজি স্যার বলেছেন যে মেইন স্ট্রিমিং এর ব্যাপারটা যত সহজ করা যায় তত আমাদের জন্য ব্যয় সাশ্রয়ী এবং হচ্ছে ইফেক্ট। তো ইফেক্টিভ একটা অ্যাডমিনিস্ট্রেশন যাতে হয় সেজন্য আমরা জাইকার তরফ থেকে ইউজিডিপি প্রকল্পের মাধ্যমে নতুন কোনো কিছুই উপজেলা পরিষদকে চাপায় দেয়নি। আপনি হয়তো দেখে থাকবেন স্যার যে প্রাইমারি 4টা কন্ডিশন আমরা যেটা দিয়েছি, উপজেলা মান্থলি মিটিং, উপজেলা স্ট্যান্ডিং কমিটি মিটিং, উপজেলার বাজেট এবং এডিপি রিপোর্ট। এটা যদি জায়গা প্রজেক্ট নাও দেয়, নাও থাকে, তাও কিন্তু উপজেলা পরিষদগুলোকে এগুলো করতেই হবে, আইনগত বাধ্যবাধকতা আছে। এখন যদি আইনগত বাধ্যবাধকতা এই এই যা রিসোর্স আছে এর মাধ্যমে করতে পারে, সেজন্য তাদেরকে ট্রেনিং দেওয়া যেতে পারে, সেজন্য তাদেরকে আইনগুলো অবগত করা যেতে পারে। আপনি যেটা বললেন স্যার, উপজেলা চেয়ারম্যান ইউএনও রিলেশনকে অনেক ক্ষেত্রে আপনি আইনগত বিষয়গুলো দিয়ে সহজ করে দিয়েছেন। হ্যাঁ, তাদের রিলেশনটা কি হবে সেই ক্ষেত্রে উপজেলা কার্যক্রম বিধিমালা 2010 বাস্তবায়নের জন্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও সাহেবের মধ্যে একটা ভালো সমন্বয়ের টুলস হতে পারে। সেই টুলসটা ব্যবহার করার জন্য ডিডিএলজি স্যার তাদেরকে ট্রেনিং, আপনি যেরকম অন জব ট্রেনিং দিয়েছেন ফিল্ড লেভেলে, সেভাবে কিন্তু ট্রেনিং দেওয়ার কথা।
কারণ আমরা বলেছি, আবারও বলছি স্যার, যে উপজেলা স্ট্যান্ডিং কমিটিগুলোর মাধ্যমে, এখন উপজেলা কমিটি বলছি, সেক্টর ভিত্তিক আলোচনাগুলো প্রাথমিক তৈরি করবে, সেগুলো ইউএনও স্যারকে মান্থলি মিটিং এর আগে দিয়ে দিবে। ইউএনও স্যার সেগুলো ভিত্তিতে ওয়ার্কিং পেপার দিয়ে উপজেলা মান্থলি মিটিং করবে। উপজেলা মান্থলি মিটিং এর বিষয়গুলো ডিডি সিস্টেমে আসবে, আপনি যেটা বললেন স্যার। ডিডি সিস্টেমের বিষয়গুলো ডিএলজি স্যারের মাধ্যমে বা কমিশনার স্যারের মাধ্যমে ক্যাবিনেটে যাবে। এভাবেই তো জাতীয় উন্নয়নের সাথে আমাদের স্থানীয় উন্নয়নের একটা যোগসূত্র স্থাপন করা। জায়গা আলাদাভাবে কোনো ধরনের ইনসেন্টিভ দেয়নি, কোনো ধরনের অফার দেয়নি। আপনি জানেন স্যার, এলজিএসপি বাস্তবায়ন করতে গিয়ে আপনি দেখেছেন এসএসসি, তারপরে হচ্ছে বিজিসিসি, এবারে ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেশন, বিভিন্ন ধরনের প্যারালাল কমিটি তৈরি করছে। জায়গা কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে এই ধরনের কোনো কমিটি সাপোর্ট করেনি। কারণ হচ্ছে এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্কটা আছে সেটাকে আরো অ্যাক্টিভ করতে চাইছে স্যার, ইফেক্টিভ করতে চাইছে। সো ইন দ্যাট আমরা কি কি করতে পারি সে বিষয়টা, ইভেন আপনি সফল হয়েছেন স্যার। কারণ হচ্ছে ডেভেলপমেন্ট গাইডলাইনের যে গাইডলাইনটা আছে মিনিস্ট্রি থেকে, ডেভেলপমেন্ট ইউটিলাইজেশন গাইডলাইন 2014 স্যার, সেখানে বলে দেওয়া আছে যে কোনো ধরনের উন্নয়ন এস্টিমেশন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা ইঞ্জিনিয়ার করে দিবে। যদি সে ওভারবার্ডেন হয় কিংবা তার সক্ষমতার বাইরে হয়, তাহলে সেই এস্টিমেশন করে দেবে এক্সেন ডিস্ট্রিক্ট থেকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার করে দেবে। এবং আপনি কিন্তু সেটাই করিয়ে নিয়েছেন স্যার, এবং পেরেছেন। কারণ আইনগত ভিত্তি ছিল এখানে যে দে হ্যাভ টু ডু দ্য ইন ফেভার অফ উপজেলা পরিষদ অর দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর লোকাল গভর্নমেন্ট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেশন আওতায় থেকে ডিপিএইচি কিংবা এলজিডি এক্সেনরা আপনাকে সাপোর্ট দিয়ে যাবে ডিস্ট্রিক্ট থেকে। সো তাদের যে লোকবল আছে সেই লোকবল দিয়েই করতে হবে। হ্যাঁ, আমরা এরকম কোনো স্বপ্ন দেখতে চাই না, দেখাতেও চাই না যে আমাদের এইখানে বরাদ্দ লাগবে, এখানে লোকবল লাগবে, এখানে ওই লাগবে। আমাদের যা অর্থ আছে, যে লোকবল আছে, সেটা দিয়ে আরো অ্যাক্টিভ বা ইফেক্টিভ পরিশোধ কিভাবে করা যায় জনকল্যাণের জন্য, সেটা স্যার ইনোভেটিভ আইডিয়াগুলো আমরা পেতে চাই। আপনার কাছ থেকে পেয়েছি, আমরা আলোচনা কন্টিনিউ করতে চাই এই ব্যাপারে। আর আজকে না হলেও নেক্সট টাইম স্যার সুযোগ দিলে আমরা এর ভিত্তিতে আলোচনাটা কন্টিনিউ করতে চাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ মিজান সাহেব। তো এই পর্যায়ে আমরা আবার যেহেতু মোস্তাফিজুর ভাই আছেন, মানে উনিও তো দীর্ঘদিন আমাদের সাথে ইউডিএফ হিসাবে কাজ করছিলেন আর এখন ডিএফ হিসাবে আছেন। তো আপনার আপনার কাছ থেকে দেখি আমাদের এখন ইউজিডিপি, হ্যাঁ, আপনার তো 3 বছর অভিজ্ঞতা ছিলেন না ইউডিএফ হিসেবে? জি স্যার। তো কি কি বিষয়ে কিছু ইমপ্রুভ করা দরকার আছে? তারপরে এখন ডিএফ হিসেবে আসলে আমাদের সাথে কি কি কাজ সমন্বয় করা যেতে পারে, এই বিষয়ে একটু শেয়ার করতে পারবেন? ধন্যবাদ। প্রথমেই ইউজিডিপি কর্তৃপক্ষ এবং জাইকা কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই জুম মিটিং এ সংযুক্ত করার জন্য। তো আমার 3 বছরের ইউডিএফ হিসেবে অভিজ্ঞতা আছে, প্লাস আমি এখন ডিএফ হিসেবে আছি। আমার কাছে এলজিএসপি এবং ইউজিডিপি কে অনেকটা সিস্টার কনসার্ন হিসেবে মনে হয়, আমি সেভাবে ট্রিট করি। কারণ এলজিএসপি যে স্কিমগুলো নেয়, ইউজিডিপি সেগুলো একটু দূরে থাকার চেষ্টা করে, যাতে স্কিম ওভারল্যাপিং না হয় বা একই ক্ষেত্রে ডাবল কনসেন্ট্রেশন না হয়। এই ব্যাপারে আমি যখন ইউজিডিপিতে ছিলাম, সিদ্দিকী স্যার আমাদের পরামর্শ দিতেন। তো সেক্ষেত্রে আমি আমাদের যে বিজিসিসি মিটিং এর রেগুলেশন হয়, এই ব্যাপারে যদি আমার ইউডিএফ ভাই বোনেরা কখনো বলে যে আপনাদের এলজিএসপি থেকে আমাদের সংশ্লিষ্ট উপজেলায় কি কি স্কিম নেওয়া হচ্ছে আমি একটু জানতে চাই, আমি হয়তো সেই বিজিসিসি মিটিং এর রেজুলেশন গুলো তাদের প্রোভাইড করতে পারবো। প্লাস আমাদের এলজিএসপি পক্ষ থেকেও যাতে কোনো স্কিম ওভারল্যাপিং না হয় ওই উপজেলায় বা ওই ইউনিয়ন গুলোতে, আমি চেষ্টা করব ইউজিডিপি তে কি কি স্কিম নেওয়া হয়েছে সেগুলো একটু লক্ষ্য রাখতে। আর আমার অভিজ্ঞতার আলোকে যদি বলতে চাই, ডিডিএলজি স্যার যেটা বললেন ওইটাই সমস্যা। আমরা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ভালো পেতাম না। আমি মুন্সিগঞ্জে শেষ পর্যন্ত আমাকে অবকাঠামো প্রস্তাবনা পাঠাতে অনেক দেরি হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী মহোদয় বলেই ফেলেছিলেন আমাদেরকে কেন ইউজিডিপি এই দায়িত্ব দিচ্ছে, ইউজিডিপি তো এর জন্য আলাদা একজন প্রকৌশলী রাখা দরকার। অর্থাৎ ইঞ্জিনিয়ার সাহেবরা পুরোপুরি ওন করতে পারতেন না ইউজিডিপি স্কিমগুলোকে।
সেমটা হচ্ছে ইয়েতেও এলজিএসপি তো হচ্ছে আমাদের ডিজাইন এস্টিমেট ইঞ্জিনিয়ারদের কাছ থেকে নিতে হয়, কিন্তু আমরা যে স্কিম পরিদর্শনে যদি কারিগরি কোনো পরীক্ষা বা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রকৌশলীদের ওইভাবে পাই না। তো আমরা জেনারেল মানুষ হিসেবে যেভাবে দেখি সেভাবেই দেখার চেষ্টা করি স্কিমগুলো পরীক্ষা করার। একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকলে আসলেই ভালো হতো। তো যদিও এটা জাইকার কনসার্ন না বা এলজিএসপির কনসার্ন না, এটা যদি সরকারের উচ্চ মহল থেকে এলজিডি থেকে দেখা হয় ভালো হতো আর কি। স্যার যেহেতু বললেন প্রস্তাবনা আছে, এটা আরো ভালো করে দেখলে আমাদের ইউজিডিপি এবং এলজিএসপি উভয়ের জন্যই ভালো হতো প্রকৌশলী সাপোর্ট থাকলে। আর ইউজিডিপি হিসেবে যে প্রবলেমগুলো আমি ফেস করতাম, এখানে এলজিএসপিতে যেমন ইউনিয়ন পরিষদ তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, সেই প্রজেক্টটাকে নিতে হবে, স্কিম নিতে হবে, ওন করে তাড়াতাড়ি তারা স্কিম থ্রো করে, ইমপ্লিমেন্ট করে, বিল তুলে নেয়। কিন্তু উপজেলা পর্যায়ে এই আগ্রহটা অতটা নাই। প্রথমত স্কিম কে দিবে, 4টা সোর্স থেকে স্কিম দেওয়ার কথা, কিন্তু 4টা সোর্সের অনেক সোর্স ইনঅ্যাক্টিভ। আবার কিছু কিছু উপজেলায় উপজেলার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মহোদয় বা স্যার এরা অনেক সময় ইয়েতে রাখে আর কি, মানে সব স্টেক হোল্ডার যারা, তাদেরকে ওইভাবে জানানো হয় না যে আপনি স্কিম নিতে পারেন বা স্কিম চাইতে পারেন, আপনার চাহিদা দিতে পারেন, অনেকটা জানানো হয় না। তো সেখানে হয়তো টপ ডাউন অ্যাপ্রোচটা বেশি হচ্ছে আর কি, যেটা এলজিএসপি হয় বটম আপ অ্যাপ্রোচ। তো বটম আপ অ্যাপ্রোচটা এখানে বেশিভাবে ইমপ্লিমেন্ট করা দরকার। কারণ টপ ডাউন অ্যাপ্রোচের কারণে যেটা হচ্ছে, শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং ইওনো মহোদয় সিদ্ধান্ত নিতে পারছে, রুট লেভেল স্টেক হোল্ডাররা সম্পৃক্ত হতে পারছে না। জন্য এখানে ইউজিডিপিতে একটু জোরদার করা দরকার। ইউনিয়ন পরিষদগুলোকে যদি বেশি করে সম্পৃক্ত করা যায়, ইউনিয়ন পরিষদ জানে না যে তারা কি কি স্কিম চাইতে পারে, আবেদন করতে পারে ইউজিডিপির মাধ্যমে। ইউজিডিপি তাদের কাছে অতটা পরিচিত এখনো হয়নি। তো যদিও আমাদের নাম উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই জন্য উপজেলায় সব কিছু করে থাকে, কিন্তু আলটিমেটলি স্কিমগুলো তো ইউনিয়ন পর্যায়ে চলে যায়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ইনভলভ করে তারা যাতে স্কিম এখানে চায়, তাদের চাহিদাটা প্রকাশ করে। আর ইউডিএফ হিসেবে যে কিছু লিমিটেশন নিয়ে ছিলাম, সেটা হলো বসার জায়গা সব উপজেলায় নাই, এটা একটা প্রবলেম। কিছু কিছু উপজেলার সমাধান হয়েছে। আমি যে উপজেলাটা রেখে এসেছি লৌহজং, সেখানে এখন পর্যন্ত ইউডিএফ সাহেব বসার জায়গা পায়নি। তার ডকুমেন্টেশনের কারণে যে কাগজপত্র প্রিজার্ভ করতে হয় সেগুলো সে রাখতে পারছে না, বসতে পারছে না, কাজ করতে পারছে না। এটা একটু বোধ হয় আপনাদের দেখা উচিত। আর ইউডিএফ হিসেবে মোটামুটি এই ছিল আমার অভিজ্ঞতা। আর রিকমেন্ডেশন যেটা আপনাদের কাছে থাকবে, প্রত্যেকের যেন বসার ব্যবস্থাটাই করা হয়, তাহলে তারা সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করতে পারবে। আর আমার তরফ থেকে যে সহযোগিতা লাগবে ডিএফ হিসেবে, আমি অবশ্যই দেখব, কারণ আমি এখনো ইউজিডিপি কে ওন করি। আমি আমার সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেব। এই বলে আমি আমার কথা এখন শেষ করছি। ধন্যবাদ সবাই। জি, ধন্যবাদ মোস্তাফিজুল ভাই। আর অনলাইনে টুলসের ব্যবহার, এটা এলজিএসপি তারপরে ইউজিডিপির মধ্যে পার্থক্য কি, আমাদের সাথে কি একটু শেয়ার করতে পারবেন? অনলাইন টুলস, ধরেন এলজিএসপি গো আছে, তারপরে আরেকটা কি জানো, 2টা অ্যাপস আছে না আপনাদের? এলজিএসপি গো আছে, আমার ইউপি আছে। তো এমআইএস এ এলজিএসপি অনেক এগিয়ে গেছে, আমি এখানে জয়েন করে দেখলাম। অর্থাৎ এখানে যেমন আমরা স্কিম ভিজিট করি, সেখানে জিপিএস লোকেশন সহ ছবি নিতে হয়। আমি কখন কোথায় কিভাবে ছবি নিলাম, একদম শুধু স্কিম পরিদর্শন নয়, ওয়ার্ড সভা থেকে শুরু করে ওয়ার্ড সভা, স্কিম শুরুর আগের লোকেশন, স্কিম চলমান অবস্থায় একটা ছবি এবং স্কিম শেষ হওয়ার পরে একটা ছবি, 4টা ছবি ইনসার্ট করতে হয় এমআইএস সিস্টেমে। তো এখানে একটা কথা বলেছেন যে সিস্টেম যদি দাঁড় করানো থাকে, তাহলে মানুষ সুযোগ খুঁজবে না, বা সুযোগ খুঁজেও ব্যর্থ হবে, তখন তাকে কাজ করতে বাধ্য হতে হবে।
এজন্য এখানে আমরা যাদের দিয়ে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করাই এলজিএসপি থেকে, সেখানে ইউনিয়ন পরিষদের সচিব খুবই অ্যাক্টিভ থাকে, জানে যে আলটিমেটলি এই বিলটা পেতে হলে আমাকে এই ওয়ার্ড সভা থেকে শুরু করে ফাইনাল ছবি রেজলিউশন দিতে হবে। প্রজেক্ট শেষ হওয়ার ছবিটা পর্যন্ত 4টে ছবি আমাকে এমআইএস এ আপলোড করতে হবে। ডিএফ স্যার দেখবে, ডিডিএলজি স্যার দেখবে, অ্যাপ্রুভাল হবে, তারপর আমার বিল পাবো। তো বিল পাওয়ার জন্যই তারা সব কাজ স্টেপ বাই স্টেপ করে ফেলে। তো এখানে এলজিএসপি তে হয়তো কাজের মান একটু তারা হয়তো 19-20 করতে পারে, কিন্তু টোটাল কোনো একটা পার্ট করবে না এই দুঃসাহস তারা দেখানোর সুযোগ পায় না। আর ইউজিডিপি তে যেটা দেখেছি, ওটা ওই ডাটাবেসটা আমি আসার আগে সব আপলোড করে সর্বশেষ হালনাগাদ ফিল আপ করেছি। তো সেখানে দেখেছি কয়টি স্কিম নেওয়া হয়েছে, কি কি স্কিম নেওয়া হয়েছে, নাম থাকে সেখানে, বিলের স্ট্যাটাস কি, বিল পেয়েছে কি পায়নি, পেলে কত তারিখে পেয়েছে, এরকম একটা ডাটাবেস। সেখানে ফিল্ড লেভেলে প্রজেক্ট বা স্কিম ইমপ্লিমেন্টেশনে যে তাদের বাধ্য করা হয়েছে এমআইসি, এরকম কিছু নাই আমি যেটা দেখেছি। এখানে একটু নজর দেওয়া উচিত আমার মনে হয়। সেটা একটু ইউজিডিপির দুর্বলতা ছিল। আমি একটু শেয়ার করতে পারি এই বিষয়ে হ্যাঁ স্যার? জি 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 প্লিজ। আমি একটু আমাদের যে মুস্তাফিজ ভাইয়ের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের অবশ্য ওই ডাটা এন্ট্রিতে কিন্তু এখন আপডেট হচ্ছে, আমাদের যে প্রজেক্টগুলো সিলেকশন হয় প্লাস অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে সেটা আমরা অনলাইনে এন্ট্রি দিয়ে থাকি। তারপর পেমেন্ট যখন হয় তখন কত তারিখে পেমেন্ট হচ্ছে, কত টাকা হচ্ছে, কি প্রজেক্ট ডিটেলস থাকে, এটা একটা আপডেট থাকে এবং আমাদের একটা ড্যাশবোর্ড করা আছে। রিসেন্টলি মিটিং এ আমরা ওটা প্রেজেন্ট করলাম। এখানে বাংলাদেশের যতগুলো উপজেলা আছে এট এ গ্লান্স কিন্তু আমরা দেখতে পেলাম যে কার উপজেলার কি অবস্থান। দেন ভাই যেটা বললেন ওই ছবি তোলার ক্ষেত্রে 4টা ছবি তাদের লাগে, আমাদেরও কিন্তু কোন প্রজেক্ট আইএনএফ আর কি সিলেকশন হলে ওই ফিল্ড ভিজিট করি আমরা, প্লাস পূর্বের অবস্থা সেটা ভিডিও প্লাস স্টিল ছবি, দেন কাজ করার অবস্থা এবং শেষের অবস্থা, এবং পাশাপাশি দুটা ছবি দাঁড় করায় যে আমাদের কাজ করার পূর্বে এটা ছিল, পরে এটা ছিল। তবে হ্যাঁ, এটা আমাদের ওই যে রিপোর্টিং এ দিতে হয় বিলের সাথে, ইউডিএফ এর যে সার্টিফিকেট আছে সেখানে সেটা কি আমরা এটা সরাসরি clear করে দিই। অনলাইনে আপনারা দিচ্ছেন এখন? না না, এখানে আমরা এটা অনলাইনে হার্ড কপি? এটা হার্ড কপি দিচ্ছি, এবং সফট কপি আমরা আমাদের যে বিভিন্ন আছে, মেলের অ্যাড্রেস দেয়া আছে, পার্সোনাল আছে, সিডি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে এটা সাবমিট করে থাকে। যখন আমাদের পিএমইউ দরকার হবে ওইখান থেকে নিতে পারবে প্রয়োজনীয় ছবিটা। আর তবে হ্যাঁ, এটা সাব প্রজেক্টের ডাটাবেসে কি আপনারা এখন কি সরাসরি আপনারা ওই ইনপুট দিচ্ছেন ডাটাগুলো, নাকি এখনো এক্সেল এর মাধ্যমে এই পিএমইউ অফিসে মেলে না, পাঠাচ্ছেন? বোথ এক্সেল এর মাধ্যমে দুইটাই যেটা আমাদের দুইটাই মান্থলি হচ্ছে। রিপোর্ট, কোয়ার্টারলি রিপোর্ট সেটা দিচ্ছি, আবার অনলাইন ডাটাবেস যেটা এমআইএস করছে সেখানে কিন্তু আমরা অনলাইনে আপলোড করছি, এবং আমাদের অনেকেরই আপডেট আছে, কারো হয়তো কিছু বাকি আছে, এটা অনগোয়িং আর কি, এবং এটা মাঝে মধ্যে আরো ইনরিচ হচ্ছে। এটা কিন্তু আমাদেরও চলে আসছে, এবং আপনারা ওখান থেকে এটা দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশে কতগুলো আইএনএফ হয়ে গেছে, কতগুলো সিডি হয়ে গেছে, কতগুলো ডান, কতগুলো অনগোয়িং, আর কতগুলো অ্যাপ্রুভাল হয়ে আছে, সব তথ্য ওখানে আছে। আচ্ছা আচ্ছা। ইয়ামামোতো স্যার, আমাকে দয়া করে 2 মিনিট দেন প্লিজ। জি জি। দুজনের কথাই আমি শুনলাম। আমরা দেখছি যে এলজিএসপি এক ধাপ এগিয়ে আছে ইনস্টিটিউশনালাইজেশনের ক্ষেত্রে। কারণ দেখুন যে মুস্তাফিজ ভাই যখন বললেন ডাটা এন্ট্রি দিচ্ছে কে, ইউপি সেক্রেটারি, এটা মনিটর করছে কে, ডিএফ সাহেব, ডাটা সুপারভাইজিং এবং হচ্ছে হ্যান্ডেল করছে কে, ডিডিএলজি স্যার, বা তারপরে হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। এখন আমাদের ইউজিডিপির ক্ষেত্রে ডাটা এন্ট্রি কিন্তু দিচ্ছেন ইউডিএফ, ইনস্টিটিউশনের মানে উপজেলা পরিষদের কেউ না, ঠিক আছে। আর ইউপি সেক্রেটারি ইউনিয়ন পরিষদেরই নিজস্ব লোক, এলজিএসপির লোক না, ঠিক আছে। তো ওই জায়গাটা একটা গ্যাপ আছে যে ইনস্টিটিউশনের পক্ষে এখন এই জন্যই বারবার বলছে যে ইউজিডিপি হচ্ছে জাইকা প্রজেক্ট কিংবা লোকাল গভর্নমেন্ট ডিভিশনের প্রজেক্ট। আর আমরা বারবার শুরু থেকে সতর্ক ছিলাম যে ইউজিডিপি যেন পরিষদের প্রজেক্ট বলা হয়, ইউজিডিপি কে যেন লোকাল গভর্নমেন্ট ডিভিশনের প্রজেক্ট বলা হয়, ঠিক আছে। কিন্তু ইউডিএফ নির্ভর এই প্রজেক্ট হয়ে গেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃসংবাদ, মানে আমাদের এখানে ল্যাকিংস, দুঃসংবাদ মিন্স আমাদের দুর্বলতা আছে। আর দ্বিতীয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এমআইএস এর ক্ষেত্রে ডাটা এন্ট্রি উপজেলা পরিষদের পক্ষে কে দিতে পারে সেটা একটা ব্যাপার, আমরা ফিউচারে চিন্তা করতে পারি। আমার মাথায় যেটা এস্টিমেশনের ব্যাপারে আসছিল, আমি একটা সাজেশন রাখতে চাই, এটা
ডিবেট হতে পারে বা পরে আলোচনা রিজেক্ট করলেও করতে পারেন। তবে ডিডিএলজি স্যার আছেন, ডিএফ সাহেব আছেন বা ইউডিএফ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি এটা বলছি যে এস্টিমেশনে কিন্তু অনেক সময় উপজেলার ইঞ্জিনিয়ার নিয়ে নিচ্ছেন, এটা বাস্তব অভিজ্ঞতা। সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা আছে এলজিএসপির কাজ এবং আমরা পিআরডিপি সহ অন্যান্য গ্রাম পর্যায়ে যেসব প্রকল্প হয়েছে আমরা দেখেছি যে 1 লাখ 2 লাখ টাকার প্রজেক্ট যেগুলো, সেগুলোর হিসাব গ্রামের মানুষরা নিজেরাই করতে পারে। হ্যাঁ, তারপরে 5 লাখ 10 লাখ টাকার যে হিসাব, সেটা বি এবং সি ক্যাটাগরির কন্ট্রাক্টররা করতে পারে, যারা ইউনিয়ন লেভেলে কন্ট্রাক্টরি করে বা উপজেলা লেভেলে কন্ট্রাক্টরি করে। 10 লাখ টাকার উপরে 20 লাখ বা 50 লাখ বা 1 কোটি টাকা হলে তখন সেখানে উপজেলার ইঞ্জিনিয়ারের মতন লোক লাগে বা বুয়েটের লোক লাগে। সো এই 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু ওই যে মেশন বা রাজমিস্ত্রি যারা আছে বা কন্ট্রাক্টর যারা আছে বিএনসি ক্যাটাগরি, তারা কিন্তু যদি প্রাথমিকভাবে এস্টিমেট করে দেয়, সেটা শুধু একটু রিভিউ করে দিতে পারে উপজেলা ইঞ্জিনিয়ার, তাহলে তার অনেক লোড কমে যেতে পারে। হ্যাঁ, এবং উপজেলা ইঞ্জিনিয়ার যদি সেটাকে একটু রিভিউ করে উপজেলা মান্থলি মিটিংয়ে প্রোভাইড করে, সেই ক্ষেত্রে একটা সিস্টেম মনে হয় অ্যাডপ্ট করা যেতে পারে যদি ডিডিএলজি স্যার এটাকে সুপারভাইজ করেন বা আগ্রহ করে। এখন আমাদের লোকবল নাই, কবে লোকবল দিবে না দিবে সেটার জন্য এই অবস্থা থেকে ইনোভেটিভ আইডিয়া হিসেবে এটা আমরা চিন্তা করতে পারি কিনা বা আরো সুন্দরভাবে কিভাবে করা যায় স্যার, লোকাল ইউটিলাইজ করে। হ্যাঁ, এই সময়টাকে কমানো, এস্টিমেশনের সময়টাকে কমিয়ে আনা যায়, সে ব্যাপারে ডিডিএলজি স্যার, ডিএফ স্যার এবং ইউডিএফ স্যাররা একটু কনসেন্ট্রেট করবে যে বিকল্প যেই শক্তিগুলো রয়ে গেছে আমরা ব্যবহার করিনি, সেগুলোকে ব্যবহার করে পরিষদের পক্ষে ব্যবহার করে আমরা করতে পারি কিনা একটু দেখা। কারণ 10 লাখ টাকার প্রজেক্ট এগুলো সবই এই এস্টিমেশনগুলো মেশন কিংবা সি ক্যাটাগরির কন্ট্রাক্টররা প্রাথমিকভাবে করে দিতে পারে। রিভিউটা পরিষদের পক্ষে উপজেলা ইঞ্জিনিয়ার করে, লোড কমবে, বসে থাকতে হবে না ইউডিএফদের উপজেলা ইঞ্জিনিয়ারের রুমে, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। হুম হুম ইঞ্জিনিয়ারিং সাপোর্ট আসলে কিভাবে সাপ্লিমেন্ট করা যাবে? উপজেলা পরিষদ বা আসলে মানে জেলা পর্যায়ে লোকবলের অভাব, সেই জন্য মানে বাইরে থার্ড পার্টি মাধ্যমে করার মতো স্কোপ থাকা উচিত, এটাও আসলে ঠিক। জি, তো এখন আমরা 1.5 ঘন্টার বেশি আলোচনা হচ্ছে। জি, মুরাদ হাসান প্লিজ, যদি কোনো প্রশ্ন বা কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ, অনেক বড় ডিসকাশন হয়েছে। মুস্তাফা জি সাহেব, আপনি তাকে ইউনিয়ন পরিষদে এলজিএসপি কাজও করে আছে, আগে ইউজিডিপি উপজেলাও করেছিল না, ইউজিডিপি তে এটা উপজেলা ইউনিয়ন দুইটাই ও অবকাঠামো প্রজেক্ট করতেছে। এটা এখন মিজানসানও বলেছি, একটু মনে হয় কাটেগরি বানায় বারো কি, এটা আপনার আইডিয়া শুনতে চাই। এই ইউনিয়নটা কি করবে আবার উপজেলাটা কি করব, এতো কে ডিফারেন্সিয়েশন করা বারো কি আতাওয়া এরকম মতো প্রায় একই কাজ মাঝে মাঝে ইউনিয়নে করে মাঝে মাঝে উপজেলায় করে, এটাই বারো কি? আপনার কোনো আইডিয়া আছে? এটা শুনতে চাই আপনার পক্ষ থেকে, বুঝেছেন? বুঝে নাই? মোস্তাফিজুর ভাই কি শুনতে পারছেন? জি জি, আমাকে বলছেন, শুনতে পেয়েছি। হ্যাঁ, আপনাকে বলেছে। একটু রিঅ্যাকশন দেন, এই ইউনিয়ন পরিষদে কি করা পারো, উপজেলা পরিষদে কি করা পারো, এত ডিফারেন্সিয়েট করতে হবে কি আতাওয়া মিক্সটা করা মাঝে মাঝে ইউনিয়নে করে মাঝে মাঝে উপজেলায় করে, এটা পারো কি? এটা একটু আপনার রিঅ্যাকশন দেন। আচ্ছা, আমি যেটা বলবো যে উপজেলা আলটিমেটলি ইউনিয়নেই করে, কিন্তু কিন্তু সিলেকশনটা ওই যে টপ ডাউন অ্যাপ্রোচে হয়। উপজেলা চেয়ারম্যান সিলেক্ট করে এই ইউনিয়নকে আমি এই কাজ এবার দেব, এরকম করে। তারপরে উল্টো দিক থেকে একটা বলে তুমি এরকম একটা প্রজেক্ট প্রপোজাল পাঠাও, তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব বা 15 লক্ষ টাকা দিব, এরকম হয়। তো কিন্তু ইউডিএফদের পক্ষে যেটা সমস্যা হয়, ইউনিয়ন পরিষদের তাদের খুব একটা কর্তৃত্ব নাই বা মনিটরিং সিস্টেম নাই, যেটা ইউনিয়ন পরিষদ সচিবের মাধ্যমে কিছু কিছু কাজ করে নিবে। ওই প্রজেক্টটা তো আলটিমেটলি ইউনিয়ন পরিষদেই যাচ্ছে। ইউনিয়ন পরিষদের সচিবের কোনো হেল্প ওইভাবে ডিরেক্টলি ইউডিএফরা বোধহয় পায় না। কারণ এখানে যেমন আমরা সরাসরি এলজিএসপিতে একটা এমআই সিস্টেম আছে, সেই সিস্টেমে অফিসে বসেই নক করা যায় যে আপনার ওয়ার্ড সভা হয় নাই,
এটা হয় নাই, আচ্ছা ওটা হয় নাই। মোস্তফা ভাই, যদি আমি এই মুনাকাত হাসানের প্রশ্ন মানে ভুল না বুঝি, হ্যাঁ, মুনাকাত হাসানের প্রশ্ন ছিল মানে ইউনিয়ন পরিষদ, ধরেন একটা উদাহরণ, হ্যাঁ, 10 লাখ টাকার নিচের প্রকল্প, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার ইউনিয়ন পরিষদ করুক, 10 লাখ টাকার উপরের প্রজেক্ট উপজেলা পরিষদ করুক, এরকম ভাগ করা উচিত কিনা? এরকম প্রশ্ন না মুনাকাত হাসান? আমিও জি। তাই মনে করি, এরকমই জি। প্রশ্ন Yes. করেছে। এখন কি মনে বুঝতে হয় পেরেছেন? একটা আইডিয়াটা এটাকে সাইজ মধ্যে ডিফারেন্সিয়েশন করা, অথবা মেবি নেচার মধ্যেও ডিফারেন্সিয়েশনটা করতেও পারে, কিন্তু মনে হয় ইজি ওয়েটা মনে হয় সিলিং বানায় এত প্রজেক্ট পর্যন্ত ইউনিয়নে করে, এটা আর বড় বাইবানে উপজেলা করে, আর বড় বাইবানে মনে হয় জেলা পরিষদ বানায়, এত মনে হয় একটা আইডিয়া। এত এখন মনে হয় নাই না, এত সিস্টেম না নাই। স্যার, এরকম নাই, আপাতত হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ, এত সিস্টেম মনে হয় আবার ইন ফিউচার চিন্তা করতে পারে কিনা, আপনার আইডিয়াটা কেমন আছে এটাই শুনতে চাই। আরেকটা বিষয় স্যার, এরকম মোস্তাফিজ ভাই একটু হুম। এই আপনি একটু হ্যাঁ। রিমার্কস দেন, মন্তব্য করেন যে মানে এরকম হ্যাঁ, মিশায়া আমি থাকলে চললে ভালো নাকি আসলে সাইজ করে মানে আলাদা আলাদা ক্যাটাগরি করে দেওয়া ভালো স্কিমের মানে পরিষদগুলোর মধ্যে? আপনার অবজারভেশনটা একটু বলেন প্লিজ এই আমার বিষয়ে। অবজারভেশন হলো 10 লাখ টাকা সিলিং হওয়ার কারণে এটা ইয়েতে যাচ্ছে, টেন্ডারিং এ যাচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার নির্ভর হতে হচ্ছে, একটা ডিলে হচ্ছে। 10 লাখের নিচে যদি অ্যালাউড থাকতো তাহলে ইউনিয়ন পর্যায়ে আরএফকিউ এর মাধ্যমে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সহজ হতো এবং ইউনিয়ন পরিষদও অনেকটা উৎসাহিত হতো এবং ইউনিয়ন পরিষদের ডিরেক্ট একটা হেল্প পাওয়া যেত। তো 10 লাখের নিচের একটা সুযোগ দিয়ে ইউনিয়ন পরিষদকে আমার মনে হয় ইনভলভ করা যেতে পারে। আর মোনাকাত স্যার যেটা বললেন 10 লাখের উপরে উপজেলা বা 20 লাখের উপরে হলে জেলা পরিষদ দিলে সেটাও খারাপ হয় না, কারণ জেলা পরিষদে আমাদের কিন্তু আবার খুব একটা ইয়ে নাই, ইউডিএফ হিসেবে অ্যাক্সেস নাই, কিন্তু আমরা একটা 3 মাস পর পর একটা মিটিং করি ডিসি অফিসে। সেখানে জেলা পরিষদ থেকে অভিযোগ করা হয়েছিল যে জেলা পরিষদ কি করে উপজেলা পরিষদ জানে না, উপজেলা পরিষদ কি করে জেলা পরিষদ সেটা জানে না। এই সমন্বয়টাও দরকার। তো যদি ওইভাবে স্ল্যাব করে দেওয়া যায় 10 লাখের নিচে, 10 লাখের উপরে, 20 লাখের উপরে, তিনটা সেক্টর যদি ইনভলভ হয় তাহলে মনে হয় ভালোই। মনে হয় অনেক ধন্যবাদ, অনেক উত্তর পেয়েছি। মোনাকাত হাসানের এই কোশ্চেনের সাথে ডিডিএলজি স্যারের একটা কথার মিল ছিল। হ্যাঁ, ডিডিএলজি স্যার কিন্তু বলছিলেন যে ওভারল্যাপিং রিডিউস করার জন্য উনি ফিল্ড ভিজিট বা একটু মনিটরিং এর ব্যাপারটাকে পরিচ্ছন্ন করছেন বা একটু গুরুত্ব দিয়েছেন। সো এইভাবে যদি ইউনিয়ন, উপজেলা, জেলা যদি সিলিংটা ভাগ করা থাকে, সেই ক্ষেত্রে ওই ডিডিএলজি স্যারের যেটা প্রত্যাশা ছিল যে ওভারল্যাপ রিডিউস করা, সেই ক্ষেত্রে এরকম সিলিং করলে ওভারল্যাপ রিডিউস হয়তো বা হতে পারে, নাও হতে পারে, ডিবেট হতে পারে। বাট এটা নিয়ে আমরা ডিডিএলজি স্যার আগ্রহ প্রকাশ করলে আমরা স্যারের সাথে আরেকদিন মিটিং করব একটু লম্বা সময় নিয়ে, বা আজকে যদি 1 মিনিট 2 মিনিট স্যার কোনো অনুভূতি দেন, আপনার কথা শুনলেন, আমার কথা শুনলেন, মোনাকাত হাসানের কোশ্চেন শুনলেন, ডিডিএলজি স্যার যদি আমার 1 সেকেন্ড আরেকটা কথা, হাই বস, সেটা হলো এমআইএস সিস্টেম যেমন ইউনিয়ন পরিষদের জন্য একটা এলজিএসপি তে আছে, আমার মনে হয় যেহেতু উপজেলা গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, অতএব উপজেলার জন্য একটা এমআইএস সিস্টেম দাঁড় করা গেলে যেখানে সব ডকুমেন্টেশন গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ প্রিজার্ভ থাকবে, আপনারা অফিস সেন্ট্রালি মনিটর করতে পারবেন যে কোন উপজেলায় কোন কোন ডকুমেন্ট আছে, কোন কোন ডকুমেন্ট নাই। তখন ওখান থেকে ফোনেই বলা যাবে যে আপনার এই ডকুমেন্ট নাই, তখন বলবে হয়তো আছে, আমি আপলোড করি নাই। এরকম একটা সিস্টেম ডেভেলপ করলে মনিটরিং বোধহয় অনেক খারাপ হবে, আই থিংক। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি এখন একটু শেয়ার করি জি তাহলে। জি প্লিজ। আমি আসলে ব্যক্তিগতভাবে এই প্রজেক্ট ভাগাভাগিতে উৎসাহী না। ইউনিয়ন পরিষদকে আলাদাভাবে আর এখান থেকে যে প্রজেক্ট দিতে হবে, এভাবে করতে হবে, এটা আমি আগ্রহী না। তাদের তো নিজস্ব প্রজেক্ট আছেই এলজিএসপি। সুতরাং উপজেলা থেকে এটা নিয়ন্ত্রণ করাই ভালো হবে। সেক্ষেত্রে এই যে প্রজেক্ট গ্রহণ, যেটা প্রজেক্ট নির্বাচন প্রক্রিয়াটাকে যাতে মোর ইফেক্টিভ করা যায়, অংশগ্রহণমূলক করা যায়, অন্তত এসডিজির মেইন হচ্ছে যে অংশগ্রহণমূলক বা অংশীদারিত্ব নিশ্চিত করা। সুতরাং এই পার্টিসিপেশনটা নিশ্চিত করার মেকানিজমটাকে আমাকে ডেভেলপ করতে হবে, যাতে করে ইউনিয়ন পরিষদ বা অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তারা আমাদের এই
প্রজেক্ট সিলেকশন প্রক্রিয়ায় তারা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। কোথায় প্রজেক্ট বাস্তবায়ন হবে সেই প্রায়োরিটিটা তো উপজেলা পরিষদ থেকেই, উপজেলা পর্যায়ের হাইয়েস্ট কমিটি সেটাকে ফিক্স আপ করবে এবং সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ভাইটাল মেম্বার। আর হলো যে ইউনিয়ন পরিষদকে ওরকম কাজ দেওয়া যে তুমি 2 লাখ টাকার কাজ করো, 5 লাখ টাকার কাজ করো, তাহলে হবে কি মানে ইফেক্টিভ কাজ হবে না। ওই যে আমি আমার ভাষায় বলি যে মলম লাগানো কাজ হবে, কাজটা ইফেক্টিভ হবে না, কোনো সাস্টেনেবল কাজ হবে না। কাজ বড় কাজই করতে হবে। এখন বর্তমানে যেভাবে আপনাদের প্রজেক্টে কাজগুলো হচ্ছে সেভাবে হওয়াটাই ভালো হবে। আমি এই কাজকে আরো বিভাজন করে ছোট করতে চাই না, আমার ব্যক্তিগত অভিমত। থ্যাংক ইউ। ধন্যবাদ। তারপরে আরেকটা বিষয় এই দিদিএলজি সাহেবের কাছ থেকে শুনতে চেয়েছিলাম, সেটা হচ্ছে প্রথমে একটু বলেছিলাম ইউজিডিপি চলে যাওয়ার পরে, হ্যাঁ, প্রকল্প শেষ হওয়ার পরে এটা দিদিএলজি সাহেবের মাধ্যমে মনিটরিং করার মতো সুযোগ আছে কিনা, বিশেষ করে অনলাইনে সব উপজেলা পরিষদে পারফরম্যান্স মানে যেগুলো আমরা দেখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে তো ওই আমাদের এখন যে মনিটরিং সেটা হলো ম্যানুয়াল, ওই ইন্সপেকশন অথবা কোনো রিপোর্ট আসলো কি আসলো না সেটুকু ম্যানুয়াল, একেবারে ফুললি ম্যানুয়াল। আমরা উপজেলা পরিষদকে ডিজিটালি কোনো মনিটরিং ব্যবস্থার আওতায় নিতে পারি নাই বা সেরকম কোনো মেকানিজম এখন ডেভেলপ করেনি। ইউনিয়ন পরিষদের প্রকল্প এবং তাদের সব কাজ আমরা এমআইএস এর মাধ্যমে করতে পারছি, কিন্তু উপজেলায় এটা আসে নাই। আর একটা কথা আসছে আলোচনায় জেলা পরিষদ। জেলা পরিষদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের অর্গানাইজেশন, তাদের ম্যান্ডেটই ভিন্ন। তাদেরকে এইসব কাজের মধ্যে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। ওভারল্যাপিং হবে কি হবে না সেটা অবশ্য একটা আমাদের যদি ওইরকম ম্যানেজমেন্ট থাকে যে এমআইএস এর মতো থাকে, জেলা পরিষদ যখন প্রকল্প গ্রহণ করবে তখন সেটা দেখে নিলেই পারবে তারা। তো এখন তো না হলে তাদেরকে আমাদের কাছে তালিকা চাইতে হবে, সেটা ম্যানুয়ালি চেক করতে হবে তারপর। জি, আর বিশেষ করে এই মানে আলাদা আমরা কোনো ডাটাবেস না রেখে এক্সিস্টিং আমরা উপজেলা পরিষদের ওয়েব পোর্টাল, ওইখানে যদি ওদের ডকুমেন্ট ধরেন মাসিক সভার একটা রেজুলেশন, তারপরে উপজেলা কমিটির রেজুলেশন, হ্যাঁ, তারপরে কিন্তু অপশন বা লিংক দেওয়ার সুযোগ আছে এখনো, কিন্তু এগুলো মানে কার্যকর করা হয়নি। অনেক তথ্য আপনি আপডেট পাবেন না পোর্টালে। পোর্টাল আছে, এটা জীবিত আছে, মারা যায় নাই, কিন্তু এটা আপডেট না। সেখানে একটা লিংক বের করলেই হবে যে মাসিক সভার রেজুলেশন, সেখানে থাকারও কথা। হালনাগাদ কি কি প্রজেক্ট নেওয়া হয়েছে এবছর, এডিপি তে কি প্রজেক্ট নিয়েছে সে তালিকাও থাকার কথা, কতজন লোককে দরিদ্র ভাতা দেওয়া হলো সেটাও থাকার কথা। আলটিমেটলি আপনি যখন খুঁজবেন দেখবেন যে 3, 4, 5 বছর আগের তথ্য দেওয়া আছে, কারেন্ট তথ্য নাই, যার কারণে ওখান থেকে ওইটা। আর হলো আরেকটা সমস্যা হলো যে আপনার যদি আলাদা ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম না থাকে তাহলে ওখান থেকে কোনো তথ্য প্রকিওর করা খুব কঠিন। হ্যাঁ, যে আসলে কার কার ঘাটতি আছে। আপনি যদি সেন্ট্রালি দেখতে চান কার কার ঘাটতি আছে, তাহলে আপনাকে 490টা উপজেলায় ঢুকতে হবে আলাদা আলাদা। সেটা একটা মনে হয় যে কঠিন কাজ, মানে শুধু কঠিন না, বলবো যে অসম্ভব কাজ। কিন্তু আপনি যদি সেন্ট্রাল একটা ম্যানেজমেন্ট সিস্টেম করেন যেখান থেকে আমি দেখতে পাবো বা সেখান থেকে কোনো ডেটা আমি নতুন কিছু করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার একটা এমআইএস যে কোনো ভাবেই হোক করতে হবে, এই ছাড়া আসলে সম্ভব। জি, আমাদের প্রস্তাব ছিল মানে আমাদের পারফরম্যান্স অ্যাসেসমেন্ট তো আমাদের প্রকল্প অনুযায়ী বছরে একবার, তো 7টা উপজেলা পরিষদের ওয়েব পোর্টাল দেখলেই মোটামুটি যদি তথ্য পাওয়া যায়, তাহলে তো আপনাদের বেশি মানে ওভারলোড হওয়ার কথা না। মানে একটা উপজেলা পরিষদে যদি কাগজগুলো, হ্যাঁ, ওই টপ পেজ বা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, তাহলে তো আপনার দেখতে বেশি সময় লাগার কথা না। এটা আমাদের একটা আইডিয়া ছিল। সেটা জেলা থেকে করা সম্ভব, কিন্তু আপনি যখন সেন্ট্রালি করতে যাবে সারা দেশে, সেন্ট্রালি করলে তো সেন্ট্রালি করলে তো আসলে অনেক মানে বেশি ওভারলোড হয়ে যাবে। জি জি, তো এই আমাদের ক্ষেত্রে তো একটা সুযোগ আছে স্যার, যদি সাপ্লিমেন্ট করি ভুলে না যাই। যেমন উপজেলায় এখন এপি আছে স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আছে, হ্যাঁ। তারপরে ডিডিএলজি স্যারের আওতায় এসি লোকাল গভর্নমেন্ট ডিভিশন একজন আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এলজি ডিস্ট্রিক্টে বসেন। আবার এসি আইসিটি আছেন ডিসি অফিসে। তো এসি আইসিটি, এসি এলজিডি এবং ডিডিএলজি স্যারের তত্ত্বাবধানে যদি এপিদের সাথে সমন্বয় থাকে, শেয়ারিং থাকে, ইনফরমেশন শেয়ারিং যদি এপিরা করে এসি এলজিডি এবং এসি আইসিটির সাথে, এবং এই প্রক্রিয়াটা যদি তত্ত্বাবধান করেন ডিডিএলজি স্যার, তাহলে একটা ডিস্ট্রিক্ট এরকম উদাহরণযোগ্য হলে ওই ডিস্ট্রিক্টটাকেই আমরা বাংলাদেশ মনে করব। মানে
উপরের দিকে Noted. তখন করা যায় কিনা, আমরা স্যারের সাহায্য চাই এই জায়গায় যদি সুযোগ থাকে স্যার। না, থ্যাংক ইউ। আপনার এটা হলো যে আপনি যেটা বলেছেন এটা থিওরিটিক্যালি, আসলে প্র্যাকটিক্যালি এটা হয় না। এই কারণে হয় না যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আছে, ও মনে করে যে সে আইসিটি ডিভিশনের লোক, এইসব কাজ তার এত কাজ না, তার সারা বছর বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে, এই নিয়েই সেই ব্যস্ত থাকে, পাগল থাকে। এটা একটা বড় সমস্যা। আর আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার যে থাকার কথা, সহকারী পরিচালক, এই পদে কোনো বাংলাদেশে একজন লোকও নাই। হ্যাঁ, এখানে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার একজনকে দায়িত্ব দেওয়া থাকে, শুধু ফাইলে সই করা ছাড়া সে আসলে সেই সক্ষমতাও তার হয় নাই। কারণ হলো এরা হলো মূলত প্রবেশনার অফিসার, Noted. কাজ শিখতে আসছে, তারা আসলে সেই রকম কিছু কন্ট্রিবিউট করতে পারে না, এটা বাস্তবতা। যার কারণে ডিডিএলজির একার পক্ষে এই কাজগুলো করা অত্যন্ত কঠিন। এবং ওই যে বললাম যে 86 সালের জনবল কাঠামো দিয়ে চলছে। আমার হলো আমার অফিসের কথা যদি বলি, আমার স্ট্রেংথ হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেভেলের অ্যাসিস্ট্যান্ট, 2 জন সহকারী আর 1 জন পিয়ন। তো আমার পদ 9 সালে আপগ্রেড করা হয়েছে, কিন্তু সাপোর্টিং যে আরো যে সুযোগ সুবিধা বাড়ানো দরকার ছিল সেগুলো করা হয়নি। তো এগুলো হলো যে ম্যান টু ম্যান ভেরি করবে। যার আগ্রহ থাকবে কাজের, সে এর মধ্যেই অনেক কাজ করতে পারবে। আর যার আগ্রহ থাকবে না, শুধু পিলো পাসিং এর মতো করে টাইম পাস করবে, তার জন্য কোনো সমস্যা হবে না, সেও কাজ করে চলে যেতে পারে। এখন কাজ করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ইচ্ছার উপর অনেক ক্ষেত্রেই নির্ভর করে। থ্যাংক ইউ। তবে সক্ষমতার উপরেই নির্ভর করে, আপনার এই কথাটা খুবই ভালো লেগেছে। আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং ইন ফিউচারে এই রেসপেক্টিভ এই মানুষগুলোর জন্য পরামর্শ করে, আপনাদের সাথে পরামর্শ করে দেখা যাক স্যার, থ্যাংক একটু ইউ। হলেও যদি যায়। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখন আলোচনার শেষ পর্যায়ে, আমরা অনেক বেশি এখন প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। তো হ্যাঁ, আমাদের এনআইএলজি থেকে নাজিম সাহেব এসেছিলেন। নাজিম সাহেব আমাদের আলোচনা শুনেছিলেন? জি জি, আমি কথা বলবেন? আমি কি বলবো কিছু? জি প্লিজ। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় দুজন মানুষকে দেখতে পাচ্ছি, মামুন হাসান, মোনাকাত হাসান, দীর্ঘদিন পর আবার দেখা হলো অনলাইনে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন ডিডিএলজি স্যার আমাদের সাথে আছেন নাটোর। স্যারের সাথে কয়েকদিন আগেও আমার কথা হয়েছিল, স্যারের জেলায় যাব বলেছি। স্যার আশা করছি স্যার 8 তারিখে যাব স্যার, আপনার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে। আবার আজকে আবার স্যারের সাথে দেখা হলো, এই জন্য স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অন্য সহকর্মী আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আলোচনা শোনার সময় যে বিষয়গুলো এখানে দেখলাম, যে অনেকটা বিষয় মনিটরিং এর ক্ষেত্রে ডিডিএলজি স্যার বারবারই এমআইএস সিস্টেমের কথা বলছিলেন। তো আমি ওইটার সাথে লিঙ্ক করে স্যারকে একটা ধন্যবাদ দিতে চাই যে ইতিমধ্যে আমি শুনেছি যে স্যারের জেলায় নাটোরে বিশেষ করে ইউনিয়ন পরিষদের কর আদায়ের বিষয়টি একটি সফটওয়্যারের মাধ্যমে স্যার এটি বাস্তবায়ন করছেন। অনেকগুলো ইউনিয়ন পরিষদ এটি করছে স্যারের নেতৃত্বে। তো এটি আমরা ফাউন্ডেশন ট্রেনিং কিছুদিন আগে হলো সচিবদের, তো তাদের কাছ থেকে শুনেছি। তো এটা স্যারের একটা ভালো উদ্যোগ। তো আমি মনে করি যে জাইকাও এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছে, এই বিষয়টি স্যার পজিটিভলি নেবেন, কারণ স্যার অনেক পজিটিভ মানুষ এবং স্যারের মধ্যেও কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, যেটির ধারণা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে স্যার ইতিমধ্যে কিছু কাজ ওখানে করেছে। তো সেই অভিজ্ঞতা থেকে স্যার জাইকার এই প্রোগ্রামেও কিভাবে এটাকে স্থায়ী একটি রূপ দেওয়া যায়, সেটি ডিজিটাল সিস্টেমে হোক বা যে অবকাঠামো আছে সেটির মধ্যে দিয়েই হোক, সেটি জায়গার পরামর্শ ক্রমে স্যারের যেই অভিজ্ঞতা এবং স্যারের যে নলেজ এবং স্যার যে উদ্যোগী আছেন সেটিকে কাজে লাগিয়ে আশা করছি যে স্যার এটিকে একটা ভালো অবস্থান দিবে, যেটি আমাদের মিজান ভাই যেটি বলছিলেন যে ওইটা আমাদের একটা উদাহরণ হতে পারে যে স্যারের জেলায় কোনো একটা মেকানিজম করলেন জায়গার প্রজেক্টের জন্য, যেটি আমাদের সারা দেশে অ্যাপ্লাই হতে পারে। তো আশা করছি যে স্যার সেই কাজটি করবেন এবং স্যারের পিছনের যে অভিজ্ঞতাগুলো সেই জন্য আমরা বিশেষ করে এনআইএলজির পক্ষ থেকেও স্যারকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুদিন আগে যে ফাউন্ডেশন কোর্স করেছি, হঠাৎ করে স্যার আপনাকে ফোন করেছি ফাউন্ডেশনে পার্টিসিপেন্টের জন্য, স্যার আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা স্যার ওই ফাউন্ডেশনে অনলাইনে যেহেতু হয়েছে সেটা ফিডব্যাক নেওয়ার জন্য স্যার আপনার ওখানে যাব স্যার। তো
তো আশা করব স্যার আপনি সেখানে সহযোগিতা করবেন এবং আমাদের আজকের এই প্রোগ্রামে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে স্যার এই বিষয়টাতেও আপনার সার্বিক সহযোগিতা থাকবে। এবং মিজান ভাইয়ের কথা ধরে বলতে চাই যে নাটোরে আপনার মাধ্যমেই স্যার এই ইউজিপির প্রজেক্টের একটা দৃশ্যমান অবস্থান বা স্থায়ী একটা কাঠামো ওখান থেকে সূচনা হবে, যেটা সারা বাংলাদেশে অ্যাপ্লাই করা সম্ভব হবে। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জি, ধন্যবাদ নাজিম ভাই। তো নাজিম ভাই আমাদের সাথে এনআইজিতে আছেন, সবসময় আমাদেরকে অনেক জায়গাকে সহায়তা দিচ্ছেন। আর আমরাও মাঝে মধ্যে নাজিম ভাইয়ের সাথে ফিল্ড ভিজিট করে বিভিন্ন তথ্য নিই। অনেক ধন্যবাদ। তো জি, আসলে মানে যেভাবে নাজিম ভাই বলেছিলেন, হ্যাঁ, নাটোর যেহেতু ওই আমাদের না, মানে আপনাদের প্রকল্প ইউজিডিপি, হ্যাঁ, এর মধ্যেও ওই পারফরমেন্স খুব ভালো। তো একটা মডেল হিসাবে অন্য জেলায় মানে কি করা যেতে পারে এই বিষয়টা আমরা শেয়ার করতে চাই। আর এবং মানে যেটার কথা একটা আগে বলেছিলাম সেটা হচ্ছে অনলাইনে মনিটরিং করে আমাদের বার্ডেনটা একটু কমায়, তারপরে স্বচ্ছতা একটু বাড়ায়। হ্যাঁ, বিশেষ করে উপজেলা পরিষদের ওই পোর্টাল, হ্যাঁ, ওটা কিছু ইমপ্রুভ করা যায় কিনা একটা নাটোর আমরা মডেল হিসাবে মানে ধরে নিতে চাই, যদি ডিডিএলজি সাহেব মানে অনুমতি দেন। আর মানে কিছু জেলাতে, হ্যাঁ, অনেক উপজেলায় কিছু জেলাতে ম্যাক্সিমাম উপজেলায় তথ্য আপডেট করা আছে। ওইরকম মদের জায়গা কিছু আমরা আইডেন্টিফাই করতেছি এখন। তার মধ্যে নাটোর জেলা একটা মডেল হিসাবে রাখতে চাই, আর অন্যদের সাথে শেয়ার করতে চাই নাটোর এত ভালো পারফরমেন্স করতেছে। হ্যাঁ, তো এটা আমাদের কাছ থেকে ডিডিএলজি সাহেবকে অনুরোধ থাকলো। তো থ্যাংক ইউ। জি, আমাদের পক্ষ থেকে আজকে এইটুকু। আর ডিডিএলজি সাহেব বা মুনাকাত হাসানের যদি কোনো বলার আর কিছু থাকে। আমি শুধু 1 মিনিট বলি। থ্যাংক ইউ। জি। আসলে তো আমার 3 বছর হয়ে গেছে, আমার মনে হয় আর খুব বেশি দিন থাকার সুযোগ নাই। তো নাজিম যেটা বললো, আমার 52টা ইউনিয়নের মধ্যে 40টা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স ডাটাবেস আছে আমার। আমি চাইছিলাম যে এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে, কিন্তু করোনার কারণে মাঝখানে কাজ করতে পারিনি, হয়তো জুন পর্যন্ত লেগে যাবে। তো এই কাজগুলো আসলে যে আমি না করলেও হয়তো হতো, কারণ অনেক বাংলাদেশের কোনো জেলাতেই এরকম বিচ্ছিন্ন 2-1টা হয়তো ইউনিয়ন করা হয়েছে। আমি যেটা একটু আগে বললাম যে আসলে কাজ আমি করব কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, না করলে কেউ দেখার কেউ নাই, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে আমাদের। এই জন্য সিস্টেম ডেভেলপ করাটা বেশি জরুরি, যে কাজ করছে কি করছে না এটা দেখার জন্য। আর ম্যানুয়ালি আসলে হয়তো তারা আপলোড করলো কি করলো না, কিন্তু আমি যদি আমার চেয়ারে যিনি থাকবেন তিনি যদি না দেখেন, ফলো আপ না করেন, তাহলে কিন্তু ওই যে আবার ওই যে নাম্বার কমে যাবে। আপনারা যেটা বলছেন যে অনেক জায়গায় নাম্বার কমে যাচ্ছে, নাম্বার কিন্তু কমে যাবে, এবং আপনি নিশ্চিত থাকেন যে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। জি, আসলে আমাদের মানে কন্টিনিউয়াস একটা মনিটরিং এর সিস্টেম তৈরি করা দরকার, মানে যেভাবে। জি, অনেক ধন্যবাদ। জি, তো মুনাকাত হাসান কি এই সর্বশেষে কিছু বলবেন? ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে মিটিংটা অনেক ভালো লাগে। নতুন আইডিয়া পেয়েছি, আপনারাকে রিয়ালিটিও পেয়েছি, এটা ভালো। আবার আমাদের প্রজেক্টটা মনে হয় নেক্সট মান্থ 5th পারফরমেন্স অ্যাসেসমেন্ট যাবে মনে হয়। তারপরে আবার 1-2 বছর মধ্যে শেষ হবে আমাদের প্রজেক্টটা। মনে হয় কন্টিনিউ করতেও পারে, কিন্তু এটা নতুন আইডিয়ার আগে কন্টিনিউ করতে হবে। এই সময় আপনার ফিল্ড এক্সপিরিয়েন্সটা অনেক গুরুত্ব আছে। এটা ফিডব্যাক দেন আমাকে, অথবা আমাদের পিএমইউ তে, অথবা আপনার গভর্নমেন্টে অনেক গুরুত্ব আছে। আপনার গভর্নমেন্ট সিরিয়াস না পায় মানে বা কঠিন, চেঞ্জ করা কঠিন। তো আপনারা ইন্টারনালি ডিসকাস করেন, বা আস্তে আস্তে মোদের মতো বানাবো। মেবি জাকি আমাদাম আছে, শাহিন সান আছে, উনারে মনে হয় উপজেলা পোর্টাল একটু ইমপ্রুভ করব আমাদের ফিউচার মনে হয় অনলাইনে। এটা আইডিয়ার থিওরিটিক্যাল, কিন্তু এটা শুরু না করে পায় মানে জানি না। আবার শুরু করব, সব ডকুমেন্ট থাকার উচিত, এটা আছে, নিয়ম আছে, কিন্তু কেউ করে নাই। শুরু করতে হবে,
শুরু করে মানে আবার দেখবো কোনটা ইজি আছে, কোনটা ওয়েটা অনেক কঠিন আছে, এটা দেখবো। এটাই শুরু করেন, আপনার তো ফিল্ড থেকে শুরু করেন। নাটোরটা অনেক বড় ফোরাম আছে, নাটোর থেকে শুরু করব, আবার এই সিস্টেমটা ফাংশন করে মানে আবার ন্যাশনাল সিস্টেম বানাবো। এটা আমরাও পড়বো, আপনারাও পড়েন, বা আপনার গভর্নমেন্টটা অনেক এখনটা অনেক পাওয়া আছে, সত্য আছে। আগে মতো না, বাংলাদেশটা আগে মতো না, এখন চেঞ্জ হয়েছে। তো আবার বানাবো, আবার করবো, আমরাও একসাথে করবো চান্স পাই মানে। এটাই আপনার মাথায় থাকেন, আবার একটু ট্রাই আর করেন। আর একটা কথা, আমাদের ইন্ডিকেটরটা পারফরমেন্স অ্যাসেসমেন্ট করতেছে এখন, এটা তো পারফেক্ট না, পারফেক্ট নয়। সো আপনারটা কোনটা বাড়ার আগে কোনটা গুরুত্ব আছে, কোনটা মাস্ট বি দেয়ার, অথবা অপশনালটা মনে হয় আউট করেও করতেও পারে। ফোকাস করা পাক্কা সিস্টেম বানাবো, আবার নাটোর থেকে শুরু করব, আবার ন্যাশনাল সিস্টেম বানাবো। প্রজেক্টেও করতে পারে অথবা রেগুলার ওয়ার্কেও করতে পারে। এটা আমার আইডিয়া। তো আজকে এটা অনেক ধন্যবাদ, আইডিয়া পেয়েছে অনেক। আপনারাও আমরাও আলোচনা করব, কিন্তু আপনারাও আলোচনা করেন, আবার চেঞ্জ করতে পারে ইন ফিউচার ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ মুনাকাত হাসান। আরেকটা বিষয় ছিল, ওই উপজেলা পরিষদের ওয়েব পোর্টাল। হ্যাঁ, এটা মানে মুনাকাত হাসান বলেছেন কিছু কিছু জায়গায় ভালো উপজেলা পোর্টাল আছে, সেটা হচ্ছে গোজারিয়া উপজেলা পরিষদের। সরি, কিন্তু আমি মানে খোলার জন্য চেষ্টা করছিলাম, মানে মুন্সিগঞ্জ গোজারিয়া, ওইখানে কিন্তু মানে হয়তো ওই সার্ভারের কারণে আমি খুলতে পারতেছি না। হ্যাঁ, গোজারিয়া উপজেলা পরিষদের ওয়েব পোর্টাল দেখলে একটা মডেল হিসাবে আমরা ধরে নিয়েছিলাম। ওইখান থেকে কিছু শিখে ওনাদের ওই ফরম্যাটের মাধ্যমে তৈরি করলে খুব সুন্দর, মানে আর মনিটরিং করতেও খুব সুবিধা। হ্যাঁ, ওরা খুব সুন্দরভাবে সব রেজুলেশনের মিনিটস, সরি মিটিং এর মিনিটস রেজুলেশন, হ্যাঁ, তারপরে বার্ষিক পরিকল্পনা, তারপরে পঞ্চবার্ষিক পরিকল্পনা সব সুন্দরভাবে আপলোড করা আছে। হ্যাঁ, ওনাদেরটা একটু দেখতে পারবে। হ্যাঁ, তো জি এই পর্যায়ে তাহলে আমরা এখন মিটিং শেষ করতে চাই, যদি আরো কোনো মন্তব্য বা কিছু না থাকে। জি, তারা সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, জি, ধন্যবাদ আর সবাইকে। আমরা বাংলাদেশে আসলে অবশ্যই আপনার সাথে দেখা করতে আসবো। ধন্যবাদ স্যার। আর যেখানেই আবার যান দেখা হবে। আমাদের যোগাযোগ করার সুযোগ দিবেন। জি, আমরা জি আর আলোচনা কন্টিনিউ করতে চাই আপনার সাথে। জি, থ্যাংক ইউ ভেরি জি। মাচ। ভালো অন্য থাকবেন। সময় এডিএর সব অথবা এশিয়ার সবও ইনক্লুড করবো না? হ্যাঁ, ইনশাল্লাহ। আবার করবো, আবার কন্টিনিউ করবো। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, Okay, বাই বাই, অনেক ভালো ধন্যবাদ, থাকেন। ভালো থাকবেন। আবার উইন্টারটা কঠিন আছে, প্রিপারেশন করেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কোভিড আসতে পারে, জি। জাপানে এখানে আসে। তো কেয়ারফুল করেন। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বাই বাই।